আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। তোমরা যারা আগে রেসপিরেটরি সিস্টেমের হিস্ট্রি অ্যান্ড সিমটম অ্যানালাইসিস ক্লাসটা করে থাকো, তাহলে আজকের ক্লাসটা তোমাদের হচ্ছে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। এখন হিস্ট্রি আর হচ্ছে এক্সামিনেশন দুইটাই কিন্তু একটা অপরটার সম্পূরক, ঠিক আছে ভাই? অর্থাৎ তুমি যদি একটা কাজ মানে ধরো হিস্ট্রি নিছো কিন্তু তুমি এক্সামিনেশন করো নাই, তখন কিন্তু তুমি হিস্ট্রিতে যেসব ডিডি চিন্তা করেছো সেই ডিডিগুলো কিন্তু আলাদা করতে পারবে না। কেননা প্রতিটা ডিজিজেরই তুমি তো এখানে শুধুমাত্র এক্সামিনেশন করবা আর হচ্ছে হিস্ট্রি নিবা, তোমার কিন্তু এখনও কনফার্মেটরি ডায়াগনোসিস করার জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেওয়ার কোনো উপায় নেই। সুতরাং তোমার এক্সামিনেশন ফাইন্ডিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদেরকে এক্সামিনেশন করে তার কী ফাইন্ডিং আমরা পেতে পারি এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাই? তো তোমার ধরো হচ্ছে যখন শর্ট কেস দিবে, মেনলি হচ্ছে শর্ট কেস হিসেবে এগুলো দেয়। তো শর্ট কেসের ক্ষেত্রে তোমার যে চারটা জিনিসকে আমরা সবসময় ফলো করি, সে ফলো করেই তোমার হচ্ছে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনটা আমরা চালিয়ে যাব। এক্সামিনেশনের টাইম সাধারণত 5 মিনিট করে দেয়। তো এক্সামিনেশনের ধরো 3 মিনিট বা 3.5 মিনিটের মধ্যে তোমার এক্সামিনেশন শেষ করতে হয়। যদি টাইম থাকে তখন হচ্ছে তোমাকে বিভিন্ন রকমের কোশ্চেন আস্ক করতে পারে। যেমন ধরো যে ইন্সপেকশনে তুমি কী ফাইন্ডিং পেতে পারো, তারপর হচ্ছে পালপেশনে কী ফাইন্ডিং পেতে পারো, এটা আবার ডিসক্রাইবও করতে হয় এবং এখান থেকেও তোমাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করতে দিতে পারে। এবং তোমার যদি ফাইন্ডিংওয়ালা পেশেন্ট থাকে, তাহলে ফাইন্ডিং যে পেশেন্টের তুমি যেটা পাচ্ছ সেটা কিন্তু তোমাকে স্যারের কাছে ডিসক্রাইব করতে হয় এবং ডিসক্রাইব করার পর সেখান থেকেও কিন্তু বিভিন্ন কোশ্চেন তোমাকে আস্ক করতে দেওয়া হবে। তাহলে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা মাথায় অবশ্যই রাখবো, তুমি যদি বারবার এই জিনিসটা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার হাতে এই জিনিসটা আসবে না কখনোই। এবং তুমি যখন তোমার হচ্ছে এক্সামিনারের সামনে করতে যাবে, তখন তোমার একটু হলেও কিছুটা ঘাবড়ে যাবে। এই কারণে তুমি ধরো 1-2বার প্র্যাকটিস করে গেছো, তখন কিন্তু তোমার ভালোভাবে তুমি এক্সামের মধ্যে এই বিষয়টাকে ভালোভাবে বলা যায় যে এক্সামিনেশনটা প্রেজেন্ট করতে পারবে না। এর জন্য ভাইয়া তোমার কাজ হবে, যখন তোমাকে তোমার ওয়ার্ডে তোমার টিচার এক্সামিনেশন যেভাবে শিখিয়ে দিবে সেভাবে এক্সামিনেশনটাকে তোমার ধরো রুমমেটের উপর করা, এবং রুমমেটে করার পর তোমার যে ওয়ার্ডে যে পেশেন্ট থাকবে সেই পেশেন্টের উপর করা এবং ফাইন্ডিং বের করার চেষ্টা করা, ঠিক আছে? এবং অবশ্যই তোমাকে যখন ওয়ার্ডে যাবে তোমার সাথে স্টেথোস্কোপ থাকতে হবে, তোমার সাথে ফিতা থাকতে হবে, টর্চ লাইট থাকতে হবে, তাহলে তুমি হচ্ছে প্রপার এক্সামিনেশনগুলো করবে এবং ফাইন্ডিং পাবে। এবং অবশ্যই এখানে বলছি, তোমরা যে হিস্ট্রি যে সিমটম অ্যানালাইসিসগুলো শিখেছো সেই হিস্ট্রি সিমটম অ্যানালাইসিস কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং সেই অনুযায়ী তোমাকে এই রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করে ফাইন্ডিং বের করে তোমাকে ডিডি এক্সক্লুড করতে হবে। বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে ভাইয়া চলো আমরা জানি কি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের 4টা জিনিস: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অসকালটেশন। তো যখন হচ্ছে তুমি এক্সামিনেশন করতে যাবে, তখন তোমার প্রথম যে পেশেন্টটা থাকবে সেই পেশেন্টটার প্রতি তুমি হচ্ছে প্রথমে সালাম দেবে, আসসালামু আলাইকুম বাবা, আমি 3য় 4র্থ অথবা 5ম বর্ষের একজন শিক্ষার্থী, আমি আপনার উপর কিছু পরীক্ষা করব, আশা করি এতে আপনার কোনো অসুবিধা হবে না। এরপর তুমি স্যারের দিকে তাকিয়ে বলবে যে স্যার আই নিড প্রপার এক্সপোজার। এরপর তুমি পেশেন্টের এক্সপোজার করে দিবে। এখন পেশেন্টের এক্সপোজারের ক্ষেত্রে তোমার যেহেতু আমরা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করছি, তো তোমার যদি জামা থাকে তো জামাটা হচ্ছে খুলতে বলতে হবে, ঠিক আছে? তাহলে এখন ইন্সপেকশনের জন্য আমরা প্রথমে তোমার হচ্ছে একবার হচ্ছে পেশেন্টের বুকের দিকে বসে একবার হচ্ছে ইন্সপেকশন করব, তারপর হচ্ছে তার পায়ের দিকে যাব এবং মাথার দিকেও আমরা চাইলে যেতেও পারি, ঠিক আছে? তো ইন্সপেকশনের ক্ষেত্রে তোমরা পরীক্ষায় ধরো যে জিনিসগুলো বলবে সেখানে হচ্ছে তোমার শেপ অফ দ্য চেস্ট, মুভমেন্ট অফ দ্য চেস্ট, তার ইন্টারকোস্টাল স্পেসে তার ফুলনেস আছে নাকি ইনড্রয়িং আছে, তার স্কার মার্ক, কোনো ভিজিবল ইম্পালস পাচ্ছ নাকি, তার ভিজিবল বা এনগর্সড ভেইন পাচ্ছ নাকি, এসব জিনিস তুমি বলবে। এছাড়া এখানে আমরা আলাদাভাবে কোনটায় পাওয়া যায় এগুলো আমরা হচ্ছে বলছি, ঠিক আছে? এছাড়া তাহলে প্রথমে কিন্তু ভাইয়া শুধুমাত্র যে এগুলোর মধ্যে তুমি সীমাবদ্ধ থাকবে বিষয়টা এরকম না, তোমাকে আরও কিছু জিনিসও কিন্তু দেখতে হবে। শুধু যে চেস্টে ইন্সপেকশন করেছো ঠিক আছে, ভালো কথা, কিন্তু যখন তুমি লং কেস লিখবে তখন কিন্তু ভাইয়া তোমার সব সিস্টেমের এক্সামিনেশন করা লাগে। তো সব সিস্টেম এক্সামিনেশন করতে যে ধরো তোমাকে দেয়া হচ্ছে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট, তখন কিন্তু তার কিন্তু অন্যান্য জায়গায় বিভিন্ন রকম ফিচার থাকতে পারে।
তো এই ফিচারগুলোকেও তোমার কিন্তু এই যে যখন লং কেস লিখবে তখন কিন্তু তোমার ইনক্লুড করতে হবে, ঠিক আছে। সুতরাং শর্ট কেসের ক্ষেত্রে তুমি শুধুমাত্র চেস্টের এক্সামিনেশন করছো, চেস্টের ইন্সপেকশন করছো, ঠিক আছে, কিন্তু যখন তুমি লং কেস করবে, লং কেস করার সময় কিন্তু অবশ্যই তোমাকে রেসপিরেটরি কেসের সাথে কি কি অন্যান্য সিস্টেমে পাচ্ছ সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি এই কথাটা তোমরা মাথায় রাখবা, এবং যখন আমরা লং কেস করব তখন আমরা কি কি দেখতে পাই এই জিনিসটা আমি এখন বলে দিচ্ছি। তো যখন হচ্ছে জেনারেল এক্সামিনেশনেও কিছু ফাইন্ডিং পাবা। তো যখন হচ্ছে ধরো একজন পেশেন্টের কোনো এক কারণে তুমি হচ্ছে ধরা যাচ্ছে যে লিপের ক্ষেত্রে ধরো এমফাইসিমার পেশেন্ট, তার ক্ষেত্রে তুমি হচ্ছে লিপ পার্সিং পাবা, এবং যখন হচ্ছে এমফাইসিমার ক্ষেত্রে পিঙ্ক পাফার পেতে পারো, ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে ব্লু বটার পেতে পারো, ঠিক আছে ভাই। এখন ধরো কোনো একটা পেশেন্টের এসএলই আছে, তো এসএলই কিন্তু তোমার রেসপিরেটরি সিস্টেমের সাথে খুবই সম্পর্কিত, ঠিক আছে, কারণ এসএলইর কারণেও অনেক সময় হচ্ছে তোমার প্লুরাল ইফিউশন হতে পারে, এবং রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও। তো এসএলইর ক্ষেত্রে তুমি হচ্ছে শরীরে ব্যাটারফ্লাই র্যাশ পাবা, আবার যখন রিমাটয়েড আর্থ্রাইটিস হবে তখন হচ্ছে পেশেন্টের তুমি বিভিন্ন রকম হাতে তুমি হচ্ছে ডিফর্মিটি পেতে পারো, এবং তুমি হচ্ছে পেশেন্টের তুমি চোখের দিক তাকাবা, যদি হচ্ছে চোখের দিক তাকাও তখন হচ্ছে তুমি হচ্ছে পেশেন্টের ধরো একটা প্যানকোস টিউমার আছে, তুমি অ্যানাটমিতে পড়ে এসেছো, তো প্যানকোস টিউমারের কারণে তোমার ধরো যে ল্যারেঞ্জিয়াল নার্ভ যেটা আছে সেটা ধরো তোমার হচ্ছে কি বলা যায় কম্প্রেস হয়েছে, যার কারণে তুমি হচ্ছে তার হর্সনেস অফ দ্য ভয়েস পেতে পারো। আবার তোমার হচ্ছে হর্নার সিনড্রোম যদি হয় পেশেন্টের এই প্যানকোস টিউমারের কারণে, তখন হচ্ছে তুমি পার্শিয়াল টোসিস কিংবা কনস্ট্রিক্টেড পিপেল পেতে পারো, ঠিক আছে। আবার তুমি যদি পেশেন্টের হাতের দিক তাকাও তখন হচ্ছে ধরো পেশেন্টের তুমি ক্লাবিং পেয়েছো, তো ক্লাবিং পেলে তোমার ডিডি চলে যাবে হচ্ছে ধরো ব্রঙ্কিয়াকটিসিস কিংবা ধরো লাং অ্যাবসেসের ক্ষেত্রে। আবার ধরো একটা পেশেন্টের ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট, সে তার হচ্ছে নেইলের মধ্যে তুমি নিকোটিন স্টেনিং পেতে পারো, ঠিক আছে ভাই। তো এরকম ধরো আরেকটা পেশেন্টের ধরো কোন এক পেশেন্টের কর পালমোনারি ফিচার আছে, তো কর পালমোনারির ক্ষেত্রে তুমি হচ্ছে যদি তুমি পায়ের দিক তাকাও তখন হচ্ছে তুমি ইডেমা পাবা, ঠিক আছে ভাই। আবার অনেক সময় ডিপ ভেইন থ্রম্বোসিস পেতে পারো পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে। আবার অনেক সময় এমন হতে পারে যে তুমি একটা পেশেন্টকে হচ্ছে হাত ধরছো, তোমার হচ্ছে পালস, তো পালসের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্তেছো যে তার কোনো একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে, যে কারণে পেশেন্টের তোমার হচ্ছে ট্যাকিকার্ডিয়া হতে পারে, ঠিক আছে। আবার তুমি হচ্ছে পেশেন্টের হাতের দিক তাকাইছো, ফ্ল্যাপিং ট্রেমর পাচ্ছ, অর্থাৎ তার হাতটা হচ্ছে কাঁপছে, তখন আবার কিন্তু তার রেসপিরেটরি ফেইলারের ফিচার চলে আসবে, ঠিক আছে ভাইয়া। কারণ রেসপিরেটরি ফেইলার টাইপ 2 যেটা, সেখানে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয় বেশি, যার ফলে পেশেন্টের ফ্ল্যাপিং ট্রেমর পাওয়া যায়। তো এইগুলা ভাইয়া তুমি হচ্ছে লং কেসের ক্ষেত্রে তুমি এরকম আলাদা আলাদা যে ফিচারগুলো জেনারেল এক্সামিনেশনে সেগুলো কিন্তু ভাইয়া অবশ্যই খেয়াল রাখবা। এবং তুমি যদি একটা পেশেন্টে ধরো কোনো একটা ম্যালিগনেন্সির পেশেন্ট আসছে, ওভারঅল কিন্তু তুমি ইন্সপেকশনে পাবা পেশেন্টটা ক্যাকেকশিক কিংবা কোনো একটা জায়গায় কোনো একটা সোয়েলিং পেতে পারো, ঠিক আছে। আবার ধরো হচ্ছে পেশেন্টের টিবি হয়েছে, তুমি হচ্ছে ওয়েট লসের হিস্ট্রি পেয়েছো, তখন কিন্তু তুমি তার হচ্ছে ইন্সপেকশনে কিন্তু অনেকখানি এটা বুঝে যাবা, ঠিক আছে ভাই। আচ্ছা, এখন যখন তোমাকে শর্ট কেসে এক্সামিনেশন দিবে তখন হচ্ছে তুমি ইন্সপেকশনে ধরো কি কি দেখবা, তা আমরা বলেছি কি তুমি হচ্ছে ধরো শেপ অফ দ্য চেস্ট দেখবা হচ্ছে ধরো ফার্স্টে। তো শেপ অফ দ্য চেস্টের মধ্যে তুমি কি কি জিনিস দেখতে পাও, তুমি ধরো একটা পেশেন্টের দুই পাশে অ্যাসাইমেট্রি আছে কিনা, ধরো কোন একটা পেশেন্টের কাইফোসিস হয়েছে অথবা লর্ডোসিস বা স্কোলোসিস থাকতে পারে, কিংবা ধরো পেশেন্টটার, তাহলে আমরা এখানে লিখে দিই, ধরো পেশেন্টের কাইফোসিস, লর্ডোসিস কিংবা ধরো হচ্ছে তোমার হচ্ছে স্কোলিওসিস, ঠিক আছে। এখন পেশেন্টের মধ্যে আবার আরও কিছু ফিচার পেতে পারো, যেমন হচ্ছে তোমরা অবশ্যই পড়ে এসেছো, ধরো পেকটাস ক্যারিনেটাম পেতে পারো, যেটাকে আমরা বলেছি হচ্ছে পিজন চেস্ট, অর্থাৎ তোমার হচ্ছে যে প্রমিনেন্স যেটা বাইরের দিকে ধরো বের হয়ে আসতেছে, পেকটাস ক্যারিনেটাম। আবার এরকম হতে পারে তুমি হচ্ছে পেকটাস এক্সক্যাভেটাম পেতে পারো, ঠিক আছে ভাই। আচ্ছা, তো পেকটাস ক্যারিনেটাম, পেকটাস এক্সক্যাভেটাম, তারপর তার সাথে হচ্ছে তুমি লর্ডোসিস, তোমার হচ্ছে কাইফোসিস, এই জিনিসগুলো তুমি হচ্ছে পেলা। এখন তোমার হচ্ছে শেপ অফ দ্য চেস্টে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ব্যারেল শেপড চেস্ট। ব্যারেল শেপড, এই ব্যারেল শেপ চেস্টটা ভাইয়া কোথায় পাওয়া যায়, এইটা হচ্ছে তোমার যে সিওপিডির যারা পেশেন্ট থাকে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সেইখানে কিন্তু এই যে ব্যারেল শেপ চেস্টটা কিন্তু খুব পাওয়া যায়, ঠিক আছে। সো এইটা ভাইয়া লং কেসের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, এরপর ভাইয়া ধরো এটা তো গেল কি আমাদের শেপ অফ দ্য চেস্ট, এখন তুমি
চেস্টের মধ্যে আরও কি পেতে পারো, ধরো আমরা রেসপিরেটরি রেটটা নিয়ে কথা বলছি। তো ধরো হচ্ছে পেশেন্টের কোনো একটা যে আমরা বললাম যে ইন্টারকোস্টাল স্পেস দেখব, ইন্টারকোস্টাল স্পেস তোমার হচ্ছে ফুলনেস থাকতে পারে, কোথায় থাকতে পারে, ধরো একটা পেশেন্টের প্লুরাল ইফিউশন আছে, তখন হচ্ছে তার ফুলনেস হতে পারে। আবার ধরো পেশেন্টের ইনড্রয়িং আছে, অর্থাৎ তার শ্বাসকষ্টে কষ্ট হচ্ছে, যার ফলে তুমি দেখবে কি তার যে ইন্টারকোস্টাল স্পেস আছে সেটা হচ্ছে দেবে যাচ্ছে। কোথায় হতে পারে, ধরো যেখানে শ্বাসকষ্ট বেশি হয়, অর্থাৎ অ্যাজমার ক্ষেত্রে কিংবা সিওপিডির ক্ষেত্রে এই জিনিসটা তুমি পেতে পারো। এখন ধরো পুরো চেস্টে তুমি হচ্ছে স্কার মার্ক পেতে পারো। স্কার মার্ক মানে তার পেশেন্টের কোনো ট্রমার আঘাত হতে পারে, কিংবা তার ধরো কোনো একটা অপারেশন হয়েছিল, যেমন হচ্ছে থোরাকোটমি বা হচ্ছে থোরাকোপ্লাস্টি, এইসবের ক্ষেত্রেও তুমি হচ্ছে স্কার মার্ক পেতে পারো। এরপর তুমি পেতে পারো সেখানে হচ্ছে ভিজিবল ইম্পালস দেখতে পারো। ভিজিবল ইম্পালস মানে তোমার যে পালসটা সেটা হচ্ছে তুমি বাইরে থেকে দেখেই বুঝতে পারছো, অর্থাৎ তোমার যে হার্টবিট যেটা হচ্ছে সেটা তুমি বাইরেই দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে এটা হচ্ছে আমার ভিজিবল ইম্পালস। তো এখানে তুমি কার্ডিয়াক ইম্পালস কিংবা এপিগ্যাস্ট্রিক পালসেশন দেখতে পারো। আবার অনেক সময় থাকে যে ভিজিবল বা হচ্ছে এনগর্সড ভেইন থাকতে পারে, যেমন ধরো একটা পেশেন্টের ধরো সুপেরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। তো সুপেরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে এসবিসি, ধরো সুপেরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন হচ্ছে, সেই অবস্ট্রাকশনের ক্ষেত্রে তুমি হচ্ছে পেশেন্টের দেখলা তার হচ্ছে বুকের মধ্যে এনগর্সড ভেইন হয়ে আছে, ঠিক আছে। তো এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও পেশেন্টের যদি তোমার গাইনিকোমেশিয়া থাকে, কিংবা ধরো হচ্ছে পেশেন্টের কোনো ট্যাটু আছে, কিংবা তার হেয়ার ডিস্ট্রিবিউশন, এসবও কিন্তু তুমি উল্লেখ করে দেবে। এখন ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই রেসপিরেটরি রেট। এখন এই রেসপিরেটরি রেট থেকে তোমাকে কিন্তু দুইটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে তুমি রেসপিরেটরি রেট, নর্মাল রেসপিরেটরি রেট কত, আমরা জানি কি 14 থেকে 18। এখন ভাই তাহলে এর বেশি হলে কি, কম হলে কি? যদি ভাইয়া রেসপিরেটরি রেট ধরা যাক 20-র বেশি হয়, তখন আমরা তাকে বলবো ট্যাকিপনিয়া। আর যদি ভাইয়া 10-এর কম বা 12-র কম হয় বা 14-র কম হয়, তখন আমরা তাকে বলবো হচ্ছে ব্র্যাডিপনিয়া, ঠিক আছে ভাইয়া, ব্র্যাডিপনিয়া। এখন ভাইয়া ট্যাকিপনিয়ারও কিছু কজ আছে, ব্র্যাডিপনিয়ার কিছু কজ আছে। ট্যাকিপনিয়ার ক্ষেত্রে আমাদের ফিজিওলজিক্যাল যে কজগুলো, যেমন অ্যাংজাইটি, ফেয়ার অথবা এক্সারসাইজ, এসব করলে আমাদের ট্যাকিপনিয়া হবে। এছাড়াও তুমি যদি রেসপিরেটরি কজ চিন্তা করো, তাহলে তুমি বলতে পারো এখানে 1 নাম্বার যেটা তুমি কজ বলতে পারো সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে আমার রেসপিরেটরি রেট বেড়ে যেতে পারে, তাহলে হচ্ছে অ্যাজমা, অথবা তোমার হচ্ছে সিওপিডি, ঠিক আছে ভাইয়া। এই দুই ক্ষেত্রে ধরো আমাদের হচ্ছে ট্যাকিপনিয়া আমরা পেতে পারি। এছাড়াও কার্ডিয়াক কজও আমরা পেতে পারি, যেমন অ্যাকুট অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা অ্যাকুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, ঠিক আছে ভাইয়া, অর্থাৎ এমআই কিংবা হচ্ছে অ্যাকুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, এসব ক্ষেত্রে আমরা ট্যাকিকার্ডিয়া পেতে পারি। এখন ভাইয়া আমরা যদি ব্র্যাডিপনিয়ার ক্ষেত্রে চিন্তা করি, ব্র্যাডিপনিয়ার ক্ষেত্রে নর্মালি স্লিপের ক্ষেত্রে এবং কোনো এক কারণে যদি রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন হয়, সেই সব ক্ষেত্রে আমরা হচ্ছে ব্র্যাডিপনিয়া ভাইয়া পেতে পারি, ঠিক আছে। তাহলে রেসপিরেটরি রেট দেখার পর আমরা হচ্ছে আর কি কি জিনিস দেখব। তো এখানে ভাইয়া আমরা আর কয়েকটা জিনিস দেখব, যেমন হচ্ছে চেস্টের হেয়ার ডিস্ট্রিবিউশন। এই কথাগুলো যখন তুমি শর্ট কেসকে বর্ণনা করবে তখন তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে, না হলে স্যার জিজ্ঞেস করতেই থাকবে আরও কিছু বলো, আরও কিছু বলো, ঠিক আছে। তো এইগুলো তোমার হচ্ছে সিগনিফিকেন্স আছে, যদিও তোমার রেসপিরেটরি কেসের ক্ষেত্রে কিংবা ধরো তোমাকে যে পেশেন্টগুলো দেখবে সেখানে এগুলো না থাকতে পারে, কিন্তু তোমাকে বলতে হবে যে ইন্সপেকশনে আমি এই এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো উপরেরগুলো দেখার পর তুমি বলবা যে হেয়ার ডিস্ট্রিবিউশন একটা দেখবা, আর হচ্ছে কোনো রকম পিগমেন্টেশন আছে কিনা এটা দেখবা, ঠিক আছে। এবং ভাইয়া যখন লং কেস বর্ণনা করব তখন হচ্ছে আরেকটা জিনিস বলবা ইন্সপেকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্যানুলা ইন সিটু। এই কথাটা আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু এই জিনিসটা তোমাকে অবশ্যই বলতে হবে। তাহলে এই ক্যানুলা ইন সিটু কথাটা আমরা বলার চেষ্টা করব ইন্সপেকশনে। তাহলে কি কি দেখব, রেসপিরেটরি রেট দেখব, শেপ অফ দ্য চেস্ট দেখব, ওখান থেকে ইন্টারকোস্টাল স্পেস দেখব, স্কার মার্ক, ভিজিবল ইম্পালস, ভিজিবল এনগর্জড ভেইন দেখব, তার সাথে হেয়ার ডিস্ট্রিবিউশন, পিগমেন্টেশন এবং ক্যানুলা ইন সিটু। এই কয়েকটা জিনিস আমরা হচ্ছে ইন্সপেকশনে দেখব। ইন্সপেকশন দেখার পর আমাদের পরবর্তী যে অংশ সেটা হচ্ছে প্যালপেশন। প্যালপেশনের ক্ষেত্রে ভাইয়া আমরা কয়েকটা জিনিস দেখব। প্রথমে যেটা সেটা হচ্ছে আমরা ট্রাকিয়া দেখি। তো ট্রাকিয়ার ক্ষেত্রে যেটা হয়, আমরা হচ্ছে 3 আঙ্গুল দিয়ে ট্রাকিয়াটা দেখি। আমাদের যে
ইন্ডেক্স ফিঙ্গার আর যে রিং ফিঙ্গার আছে সেটা হচ্ছে আমরা ক্ল্যাভিকুলের যে স্টার্নাল এন্ড আছে স্টার্নাল এন্ডের মধ্যে রাখি, আর মিডল ফিঙ্গার দিয়ে আমরা গলায় হচ্ছে ফিল করে নিই। ঠিক আছে, দুই আঙ্গুলের মাঝখানে ফিল করে দেখি যে ট্রাকিয়াটা সেন্টারে প্লেস নাকি এটা কোনো দিকে ডেভিয়েট হয়েছে। নর্মালি যেটা ট্রাকিয়াটা রাইট সাইডে কিছুটা ডেভিয়েটেড থাকে, কিন্তু যখন হচ্ছে কিছু ডিজিজ আছে যেমন ফাইব্রোসিস, তারপর হচ্ছে কোলাপস, এটা আমরা কিছুক্ষণ পরে যে বলছি, তো সেখানে কিন্তু এই ট্রাকিয়াটা অনেকখানি ডেভিয়েটেড হয়ে যেতে পারে কিংবা প্লুরাল ইফিউশনের সময়। এরপর ভাইয়া আমরা হচ্ছে অ্যাপেক্স বিট মাপবো। তো অ্যাপেক্স বিট মাপার সময় অবশ্যই তুমি 3টা ইন্টারকোস্টাল স্পেসে তোমার হচ্ছে ফিল করার চেষ্টা করবে প্রথমে, যেমন 4, 5 এবং 6। সাধারণত একটা নর্মাল মানুষের 5th ইন্টারকোস্টাল স্পেসে তোমার হচ্ছে নিপলের জাস্ট তোমার হচ্ছে নিপলের কিছুটা নিচেই তুমি হচ্ছে এই অ্যাপেক্স বিটটা পাবা, এবং এটা হয় হচ্ছে 5th ইন্টারকোস্টাল স্পেসে, আর হচ্ছে তোমার এই ধরো 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন এখানে তুমি পেতে পারো। ঠিক আছে, তো যখন হচ্ছে অ্যাপেক্স বিট তুমি ধরো অনেক সময় আমরা হচ্ছে অ্যাপেক্স বিটটা পাই না, কিন্তু তোমাকে এখানে অভিনয় করে দেখাতে হবে। তুমি হচ্ছে অ্যাপেক্স বিট পেলে তখন হচ্ছে তুমি উপর থেকে অবশ্যই পালপেট করে আসবে ইন্টারকোস্টাল স্পেসটা। তো ইন্টারকোস্টাল স্পেস পালপেট করার জন্য প্রথমে তোমার হচ্ছে স্টার্নাল যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা তোমাকে হচ্ছে বের করতে হবে। এরপর সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমরা জানি কি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, তো সেখান থেকে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ বা সিক্স যেখানে হোক তুমি হচ্ছে পালপেট করে এসে তুমি হচ্ছে অ্যাপেক্স বিটটা ফিল করবা, এবং ফিল করার পর তোমার কাজ হবে যে কোন ইন্টারকোস্টাল স্পেসে এবং তোমার যে ফিতাটা আছে সেই ফিতাটা দিয়ে মিড লাইন থেকে মেপে নেওয়া যে এটা কত সেন্টিমিটার দূরে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাপেক্স বিট। এবং এই অ্যাপেক্স বিটের পর তোমার অ্যাপেক্স বিট থেকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করে যে অ্যাপেক্স বিট কখন হচ্ছে পাওয়া যাবে না, অ্যাপেক্স বিট কোন সময় শিফট হয়ে যেতে পারে, এই জিনিসটা আমরা কিছুক্ষণ পরে বলছি। এরপর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। তো ভোকাল ফ্রেমিটাসের জন্য তোমাকে হচ্ছে তোমার হাতটাকে তোমার ইন্টারকোস্টাল স্পেসে রাখতে হয়। মেইনলি আমরা ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথে, সিক্সথ এই পর্যন্ত আমরা হচ্ছে মিড ক্লেভিকুলার লাইন পর্যন্ত মাপি। তাহলে ধরো হচ্ছে আমরা ফার্স্ট এটা তো মাপলাম যেটা অ্যাপেক্স অফ দ্য লাঙ্গে, এরপর হচ্ছে সেকেন্ড টু সিক্সথ ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য মিড ক্লেভিকুলার লাইনে। ঠিক আছে ভাই, এখন তোমার যে রেজিস্টার ম্যাডাম থাকবেন বা স্যার থাকবেন তিনি যেটা বলবেন তুমি হচ্ছে অনুযায়ী করবা। সাধারণত আমরা সেকেন্ড টু সিক্স ইন্টারকোস্টাল স্পেসে এটা করে থাকি। এছাড়াও এরপর যেটা আসলে মিডল ক্ল্যাভিকুলার লাইনে, তোমার যদি এখন এটা এক্সিলারি লাইন বরাবর মাপতে হবে, অর্থাৎ মিড এক্সিলারি লাইন বরাবর। আর মিড এক্সিলারি লাইন বরাবর আমরা সাধারণত থার্ড, ফোর্থ এবং সিক্সথ ইন্টারকোস্টাল স্পেসে দেখি এবং 8। ঠিক আছে, 3, 4, 6, 8-এ আমরা দেখি, অনেক সময় হচ্ছে 4, 6, 8-এও দেখা হয়। তো এটা হচ্ছে তোমরা একটু দেখে নিবা দুই পাশে মিড এক্সিলারি লাইন বরাবর। তো ভোকাল ফ্রেমিটাসের ক্ষেত্রে তোমাকে করতে হয় কি, তোমার হাতটা এই ইন্টারকোস্টাল স্পেসগুলোতে আমরা রাখবো, এবং রাখার পর আমরা পেশেন্টকে তোমার যে ইন্টারকোস্টাল স্পেসে তোমার যে রিব আছে রিবের অ্যালং দা হচ্ছে রাখবো। রাখার পর আমি পেশেন্টকে বলবো আপনি হচ্ছে 3-3 বলেন। ঠিক আছে, তো তুমি যখন হাত রাখবে তখন হচ্ছে পেশেন্ট 3-3 বলবে, এবং এভাবে তুমি হচ্ছে মাপবা, যতবার হাত রাখবা পেশেন্ট তোমার সাথে সাথে 3-3 বলবে। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই ওয়ার্ডে হচ্ছে তোমার রেজিস্টার ম্যাডাম দেখিয়ে দিবেন, তখন হচ্ছে তুমি ভালোভাবে শিখে নিবা। এরপর যেটা সেটা হচ্ছে আমাদের চেস্ট এক্সপান্সিবিলিটি। চেস্ট এক্সপান্সিবিলিটির ক্ষেত্রে আমরা আমাদের 2 হাত দিয়ে পেশেন্টের 3 জায়গায় রাখার চেষ্টা করব। অনেক সময় 2 জায়গায় রাখতে বলে, অনেক সময় 3 জায়গায় রাখতে বলে। এই 3টা জায়গা ভাইয়া কী কী? প্রথমে আমরা দেখব হচ্ছে আপার চেস্টে অ্যাট দ্য লেভেল অফ দ্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা 2 হাত 2 পাশে বুকের 2 পাশে দিয়ে আমাদের যে থাম থাকবে, থামটা থাকবে হচ্ছে আমাদের চেস্টের উপরে, আর আমাদের যে 4 আঙ্গুল সেই 4 আঙ্গুল থাকবে হচ্ছে আমাদের ল্যাটারালি। ঠিক আছে ভাই, তো এভাবে আমরা হচ্ছে আপার চেস্টে 2 হাত রেখে অ্যাট দ্য লেভেল অফ সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা হচ্ছে ফার্স্ট চেস্ট এক্সপান্সিবিলিটিটা দেখব। এরপর আমরা চলে আসবো মিড চেস্টে আমরা দেখব হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসের যে লেভেল আছে সেটা। এখন যেটা হচ্ছে আমাদের মেইলের ক্ষেত্রে এইটা নিপল লাইনে তুমি হচ্ছে পাবা। ঠিক আছে, একদম নিপল বরাবর। এরপর আসতেছে হচ্ছে লোয়ার চেস্টের ক্ষেত্রে তুমি 6 to 8 ইন্টারকোস্টাল স্পেসে তুমি হচ্ছে চেস্ট এক্সপান্সিবিলিটি দেখবা।
তাহলে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস এবং 6 to 8 ইন্টারকোস্টাল স্পেসে এই 3 জায়গায় আমরা চেস্ট এক্সপান্সিবিলিটি দেখব। এবং চেস্ট এক্সপান্সিবিলিটির ক্ষেত্রে এই যে আমরা বলতেছি আপার, মিড এবং লোয়ার চেস্ট, এটা কিন্তু ভাইয়া সিগনিফিকেন্স বহন করে। কীরকম? আপার চেস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে আপার লোব দেখব, বুঝতে পারবো যে আপার লোবে কোনো প্যাথোলজি আছে কি না। যদি প্যাথোলজি থাকে তাহলে আমরা ইজিলি বুঝতে পারি যে সেখানে চেস্ট এক্সপান্সিবিলিটিটা কিছুটা কমে যাবে। তাহলে আপার লোবের ক্ষেত্রে যেরকম টিবি অথবা ফাইব্রোসিসের ক্ষেত্রে আমাদের কমতে পারে, মিডল লোবের ক্ষেত্রে কোলাপস অথবা কনসলিডেশন হতে পারে। এই কনসলিডেশন কিন্তু তুমি আবার আপার লোবেও পেতে পারো। আবার লোয়ারের ক্ষেত্রে আমাদের মেইন যেটা, সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন এবং নিউমোনিয়া। এই লোয়ার লোবে যেটা আমরা সাসপেক্ট করব, আপার লোবে কিন্তু ওই এই যে প্লুরাল ইফিউশন বা প্লুরাল ইফিউশনের মেইন যেটা, যেটা সাসপেক্ট করব সেটা কিন্তু আবার আপার লোবের ক্ষেত্রে জিনিসটা আসবে না। তাহলে ভাইয়া এইভাবে চেস্ট এক্সপান্সিবিলিটি আমরা 3টা লেভেলে দেখব এবং সেই লেভেল অনুযায়ী আমরা প্যাথোলজিটা চিন্তা করতে পারি। চেস্ট এক্সপান্সিবিলিটির পরেই আমরা দেখব টোটাল চেস্ট এক্সপানশন। এটা অবশ্যই আমাদেরকে ফিতা দ্বারা দেখতে হবে। এটা নিয়ে আমরা একটু কিছুক্ষণ পর আলোচনা করব। তাহলে ভাইয়া প্যালপেশনে আমরা এই কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে দেখে নেব। এরপর ভাইয়া আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা এই যে প্রতিটা যে পয়েন্ট আছে সেই প্রতিটা পয়েন্টে কোন কোন অ্যাবনর্মালিটি আমরা পাচ্ছি সেই জিনিসগুলো দেখব। প্রথমে আমরা ট্রাকিয়া ডেভিয়েশন নিয়ে আলোচনা করব। সেম সাইড বলতে আমরা কি বুঝি? তো ট্রাকিয়া ডেভিয়েশনে সেম সাইড বলতে আমরা বুঝবো যেই পাশে পেশেন্টের প্যাথোলজি আছে অর্থাৎ লিশন আছে সেই জায়গায় হবে। তো এইটার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখবো এবং স্যার এই দুইটা জিনিস শুনতে চায়। এক নাম্বার হচ্ছে তোমার কোল্যাপস আর একটা হচ্ছে ফাইব্রোসিস। অর্থাৎ ট্রাকিয়ার ডেভিয়েশন দেখেই কিন্তু তুমি কোল্যাপস আর ফাইব্রোসিস বলতে পারবা। এখন যখন হচ্ছে এই দুইটা জিনিসে কিন্তু সেম সাইডে ডেভিয়েশন করে, তাহলে এখন এই দুইটার মধ্যে কীভাবে তুমি বুঝতে পারবা কোনটা কোলাপস আর কোনটা হচ্ছে ফাইব্রোসিস? এখন তাহলে অপোজিট সাইডে ডেভিয়েশন কখন করবে? তো অপোজিট সাইডে ডেভিয়েশনের ক্ষেত্রে তোমার দুইটা জিনিস, যখন একটা পেশেন্টের ম্যাসিভ প্লুরাল ইফিউশন হবে। কীভাবে বলেছি? ম্যাসিভ প্লুরাল ইফিউশন, ম্যাসিভ প্লুরাল ইফিউশন, আর হচ্ছে তোমার একটা পেশেন্টের নিউমোথোরাক্স হচ্ছে। এই দুইটা ক্ষেত্রে কিন্তু তোমার যে আমাদের ট্রাকিয়াটা আছে অপোজিট সাইডে ডেভিয়েট করবে। এখন প্লুরাল ইফিউশন যখন ম্যাসিভ প্লুরাল ইফিউশন হবে তখন কিন্তু ভাইয়া পেশেন্টের আরও কিছু ফিচার আসবে, ঠিক আছে? এবং নিউমোথোরাক্সের ক্ষেত্রেও কিন্তু আরও কিছু ফিচার আসবে। সো এই ফিচারগুলো দেখে তোমাকে হচ্ছে বলতে হবে যে আমার কোনটা আসলে হচ্ছে। ধরো একটা পেশেন্টের প্লুরাল ইফিউশন হচ্ছে, এখন এই প্লুরাল ইফিউশনটা কিংবা নিউমোথোরাক্স এই জিনিসটা আবার তুমি কীভাবে বুঝবা? ওই জিনিসটা বোঝার জন্য আবার তোমার কিন্তু এই পারকাশন করতে হবে, যেটা আমরা একটু পরে আসছি। ট্রাকিয়া ডিভিশনে যেটা আমরা বলেছিলাম যে সেম সাইডে কোলাপস এবং ফাইব্রোসিস, তো এখানে ভ্যাম কোলাপস এবং ফাইব্রোসিসের মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবো? তো এই দুইটা এখানে দুইটা জিনিস একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে ফাইব্রোসিসের ক্ষেত্রে আমরা ড্রুপিং অফ শোল্ডার পাবো, ড্রুপিং অফ শোল্ডার, এবং আমরা এখানে আরেকটা পাবো সেটা হচ্ছে ফ্ল্যাট অ্যান্টেরিয়র চেস্ট, ফ্ল্যাট অ্যান্টেরিয়র চেস্ট। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, তাহলে তোমার হচ্ছে এই কোলাপস আর ফাইব্রোসিসের মধ্যে যে পার্থক্যটা সেটা তুমি স্যারকে বলতে পারবে। তাহলে এই পালপেশনে আমরা ট্রাকিয়া ডেভিয়েশন পেয়ে গেলাম। এখন ভাই এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে তোমার ভোকাল ফ্রেমিটাস, সরি এখানে চেস্ট এক্সপান্সিবিলিটি এবং টোটাল চেস্ট এক্সপানশন। এখন চেস্ট এক্সপান্সিবিলিটি কোন সময় কমে যাচ্ছে, ঠিক আছে? এখন ধরো এইখানে যে আমরা এই চেস্ট এক্সপান্সিবিলিটি তোমার ইউনিল্যাটারালও কমে যেতে পারে, এমনকি বাইল্যাটারালিও কমে যেতে পারে। তাহলে ইউনিল্যাটারালের ক্ষেত্রে আমরা কি কি বলতে পারি? ধর আমরা হচ্ছে এখানে লিখে দিই, ধর হচ্ছে একটা পেশেন্টের ইউনিল্যাটারালি অর্থাৎ কমে গেছে, ইউনিল্যাটারালি হচ্ছে পেশেন্টের কমে গেছে। কি চিন্তা করতে পারবা? যে কোনো এক সাইডে তার প্লুরাল ইফিউশন হয়েছে, নিউমোথোরাক্স হয়েছে, কোলাপস হয়েছে, অথবা ফাইব্রোসিস হয়েছে, অথবা কনসলিডেশন হয়েছে। অর্থাৎ ইফিউশন, নিউমোথোরাক্স, ফাইব্রোসিস, কোলাপস এবং কনসলিডেশন, ঠিক আছে? এটা যদি হয় তখন হচ্ছে ইউনিল্যাটারালি। তাহলে ভাইয়া যখন বাইল্যাটারালি হবে তখন কি বলতে পারবা?
ওই এই বায়োল্যাটারালের ক্ষেত্রে একটা জিনিসই আমরা বেশি মাথায় রাখি, সেটা হচ্ছে সিওপিডি। ঠিক আছে ভাই, এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে বায়োল্যাটারালি চেস্ট এক্সপানশন তোমার হচ্ছে বা চেস্ট মুভমেন্ট হচ্ছে রিডিউস করবে তোমার এই সিওপিডির ক্ষেত্রে। আর ইউনিল্যাটারালের ক্ষেত্রে তোমার যেই পাশে তোমার হচ্ছে প্যাথোলজি থাকবে, যেই প্যাথোলজি হোক তার হচ্ছে চেস্ট এক্সপান্সিবিলিটি কমে যাবে এবং টোটাল চেস্ট এক্সপানশনও মোটামুটি এই কারণে কমে যায়। বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, এবার ভাইয়া আমরা এখানে হচ্ছে একটা এক্স রে যদি দেখি, দেখো এইখানে তোমার হচ্ছে একটা প্লুরাল ইফিউশনের কেস এবং এই জায়গাটাতে তোমার হচ্ছে ট্রাকিয়া যেটা সেটা হচ্ছে ডেভিয়েটেড থাকবে। ঠিক আছে, এখানে যদি আমরা এক্স রেটা দেখি, দেখো এটা হচ্ছে আমাদের সেই প্লুরাল ইফিউশন, অর্থাৎ এই জায়গাটা পুরাটা হচ্ছে অপাসিটি হয়ে আছে। তো হোয়াইট অপাসিটি মানে এখানে প্লুরাল ইফিউশন হয়েছে, যার ফলে এই যে দেখো আমাদের যে ট্রাকিয়াটা এটা কিন্তু অপোজিট সাইডে ডেভিয়েটেড হয়েছে। ঠিক আছে, এবং এইগুলা জায়গার ক্ষেত্রে দেখো এই জায়গাটাতে তোমরা হচ্ছে দেখো ট্রাকিয়াটা কিন্তু তার দিকে ডেভিয়েটেড হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এখানেও কিন্তু একটা প্যাথোলজি আছে যেটা হচ্ছে তোমার ফাইব্রোসিস। তো এই কারণে তোমার হচ্ছে এইদিকে ট্রাকিয়াটা ডেভিয়েটেড হয়ে গেছে। বুঝতে পেরেছি ভাই? আচ্ছা, তাহলে এটা আমরা এক্স রে দেখে একটু বোঝার চেষ্টা করলাম। এরপর ভাই আমরা যাই হচ্ছে অ্যাপেক্স বিটে। তো অ্যাপেক্স বিট কীভাবে বের করতে হয় আমরা জেনেছি। নর্মাল পজিশন কোথায়? নর্মাল পজিশন তুমি বলবা হচ্ছে ইট নর্মালি লাইস ইন দ্য ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে কোথায়? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন, অ্যালং দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন। এবং আমরা এখানে বলতে পারি তোমার হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার থাকে, 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম মিড লাইন, 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম মিড লাইন। এখানে তুমি বলতে পারো জাস্ট বিলো দ্য নিপেল বলতে পারো, তাও কোনো সমস্যা নেই, জাস্ট বিলো দ্য নিপল। এইটা হচ্ছে আমাদের মেইনলি নর্মাল পজিশন হয়। এখন এই যে তোমার অ্যাপেক্স বিটটা, এই অ্যাপেক্স বিটের আবার কিছু তোমার হচ্ছে বলা যায় যে কিছু টাইপ আছে। ঠিক আছে, এই টাইপগুলো একটু মাথায় রাখতে হবে, তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে। এখন কি কি অ্যাপেক্স বিট হতে পারে? যেমন অ্যাপেক্স বিট হতে পারে তোমার হচ্ছে হিভিং, তোমার হতে পারে থ্রাস্টিং। ঠিক আছে, আবার নর্মাল অ্যাপেক্স বিট। এখন এই হিভিং, থ্রাস্টিং এইগুলো হচ্ছে আমরা যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বো সেইখানে আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানবো। এখন এইখানে তোমাকে যেটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে অ্যাপেক্স বিট তুমি হচ্ছে কখন পাবা না, অর্থাৎ কখন অ্যাবসেন্ট অ্যাপেক্স বিট পাবা। ঠিক আছে, তো অ্যাবসেন্ট অ্যাপেক্স বিটের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কয়েকটা জায়গায় আমরা হচ্ছে পাই না। ধরো কোনো এক কারণে তোমার এই বিহাইন্ড দ্য রিবে, অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যাপেক্স বিট হচ্ছে বিহাইন্ড দ্য রিব, এখানে আমরা পাবো না। তোমার হচ্ছে পেশেন্টটা ওবেসিটি, অর্থাৎ পেশেন্টের ওবেসিটির কারণে আমরা এখানে পাবো না। কোনো এক কারণে পেশেন্টের একটা তোমার হচ্ছে এমফাইসিমার পেশেন্ট, এমফাইসিমা পেশেন্ট হলে কিন্তু আমরা এখানে পাবো না। এখন এমফাইসিমার পেশেন্টের ক্ষেত্রে হয় কি যে আমাদের যে কার্ডিয়াক ডালনেস এরিয়াটা অনেক বেড়ে যায়, যার কারণে অ্যাপেক্স বিটটা যেখানে পাওয়ার কথা সেখানে কিন্তু তুমি পাবা না। ঠিক আছে, অর্থাৎ যে জায়গায় পাওয়ার কথা সেই জায়গায় পাবা না, এখানে তুমি হচ্ছে অ্যাবসেন্ট অ্যাপেক্স বিট পাবা। এরপর কি ভাই আরেকটা কন্ডিশন আছে যেটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া হচ্ছে তোমার যদি রাইট সাইডে হচ্ছে লেফট সাইডে না পেয়ে তুমি হচ্ছে যদি রাইট সাইডে পাও সেটা হচ্ছে তোমার ডেক্সট্রোকার্ডিয়া। ঠিক আছে ভাই, তাহলে বিহাইন্ড দ্য রিব পেশেন্ট যদি কোনো অবস্থি থাকে, তার যদি এমফাইসিমা থাকে এবং পেশেন্টের যদি ডেক্সট্রোকার্ডিয়া থাকে, সেক্ষেত্রে তুমি বলতে পারবা যে পেশেন্টের অ্যাবসেন্ট অ্যাপেক্স বিট। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন ভাইয়া কোনো এক কারণে অ্যাপেক্স বিট শিফটও হয়ে যেতে পারে। এখন শিফটিং অফ দ্য অ্যাপেক্স বিট কখন তুমি বলবা? তো অ্যাপেক্স বিট শিফট হইতে পারে যখন তোমার হচ্ছে ম্যাসিভ প্লুরাল ইফিউশন হচ্ছে সেখানে, কিংবা ধরো নিউমোথোরাক্স হচ্ছে, সেসব ক্ষেত্রে তুমি কিন্তু এখানে শিফটিং অফ দ্য অ্যাপেক্স বিট পাবা, অর্থাৎ যেখানে পাওয়ার কথা সেখানে পাচ্ছ না, আরেকটু দূরে গিয়ে পাচ্ছ, এরকম অবস্থাটা। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এই অ্যাপেক্স বিট আমরা বুঝে গেলাম। এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো ধরতে পারে যে কখন হচ্ছে অ্যাবসেন্ট অ্যাপেক্স বিট পাবা, কখন হচ্ছে শিফটিং অ্যাপেক্স বিট পাবা। এবার ভাইয়া আমরা জানবো হচ্ছে ভোকাল ফ্রেমিটাস সম্পর্কে। তো এই ভোকাল ফ্রেমিটাসের ক্ষেত্রে ভাইয়া যেটা
ভোকাল ফ্রিজে আমরা বলেছিলাম কি যে তিন বলতে বলবো আমরা পেশেন্টকে, এবং আমাদের হাত থাকবে হচ্ছে ইন্টারকোস্টাল স্পেসে। এখন এইখানে যেটা এখন ভোকাল ফ্রেমিটাস অত দেখা হয় না, কিন্তু এটা আগেকার দিনে বেশি দেখা হতো, কিন্তু এটা হচ্ছে তোমাকে এক্সামিনেশনের পার্ট হিসেবে তোমাকে অবশ্যই করতে হবে। তো ভাইয়া ভোকাল ফ্রেমিটাস কখন বাড়বে, যেটাকে আমরা বলছি হচ্ছে তোমার কখন ইনক্রিজ হবে আর কখন হচ্ছে ডিক্রিজ হবে। তো ইনক্রিজের ক্ষেত্রে আমাকে 3টা সি দ্বারা মনে রাখতে হবে। তাহলে আমরা হচ্ছে এখানে লিখে দিই, এখানে 3টা C3। তাহলে কি কি ভাইয়া মনে রাখতে হবে? কনসলিডেশন, কোল্যাপস আর হচ্ছে তোমার ক্যাভিটি। এইসব ক্ষেত্রে আমার হচ্ছে ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজ হবে। তাহলে ডিক্রিজ কোন ক্ষেত্রে হবে? ডিক্রিজের ক্ষেত্রে আমরা 3টা জিনিস মনে রাখবো। 1 নাম্বার হচ্ছে প্লুরাল ইফিউশন। আচ্ছা, আমরা এখানে লিখে দিই, ডিক্রিজের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে প্লুরাল ইফিউশন। দেন হচ্ছে আমরা বলবো হচ্ছে আমাদের নিউমোথোরাক্স, অর্থাৎ যেই 2টা কারণে আমাদের ট্রাকিয়াটা শিফট হয়েছিল অপোজিট সাইডে, সেই 2টা কারণ হচ্ছে এখানে চলে আসবে। তার সাথে এক্সরে হিসেবে ঢুকাই দিব আমরা হচ্ছে কোল্যাপস উইথ কমপ্লিট ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। এই জিনিসটা কিন্তু ভাইয়া খুব গুরুত্বপূর্ণ, এই যে কোলাপসের কথাটা বলা, ঠিক আছে ভাইয়া, উইথ কমপ্লিট ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। এখানে ভাইয়া আমরা উপরেও কিন্তু কোলাপস পড়েছি, তো এইখানে কোলাপসটা হবে হচ্ছে যখন তোমার পেটেন্ট ব্রঙ্কাস থাকবে। আগেরটাই কিন্তু ভাইয়া ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন হয়েছে, কিন্তু যখন হচ্ছে পেটেন্ট ব্রঙ্কাস পাবো, অর্থাৎ পেটেন্ট ব্রঙ্কাস, তখন কিন্তু ভাইয়া আমাদের এখানে যে ভোকাল ফ্রেমিটাসটা আছে সেটা হচ্ছে ইনক্রিজ হবে। বুঝতে পেরেছি ভাই? তাহলে আমরা 3টা সি দ্বারা এখানে মনে রাখবো, কনসলিডেশন, কোলাপস উইথ পেটেন্ট ব্রঙ্কাস আর হচ্ছে ক্যাভিটি। আর ডিক্রিজড হবে যখন প্লুরাল ইফিউশন হচ্ছে, আমার হচ্ছে নিউমোথোরাক্স হচ্ছে, কোলাপস উইথ দ্য কমপ্লিট ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। ঠিক আছে ভাইয়া? তাহলে এটা হচ্ছে আমাদের ভোকাল ফ্রেমিটাসে। এখন ভাইয়া আমরা এখানে অ্যাপেক্স বিট সম্পর্কে জানলাম, যেখানে তোমাকে ধরতে পারে কখন অ্যাবসেন্ট অ্যাপেক্স বিট এবং শিফটিং অফ দ্য অ্যাপেক্স বিট। এরপর আমরা ভোকাল ফ্রেমিটাস সম্পর্কে জেনে নিলাম। এরপর ভাইয়া আমরা চেস্ট এক্সপান্সিবিলিটিও সম্পর্কে জেনে গেছি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার ভাইয়া আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের পার্ট, যেটা হচ্ছে পারকাশন। পারকাশন নোটের ক্ষেত্রে ভাইয়া তোমার হচ্ছে আমরা যেটা করব, ইন্টারকোস্টাল স্পেস যেটা আমরা আগে বলেছিলাম, সেই মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর এবং মিড এক্সিলারি লাইন বরাবর আমরা হচ্ছে আমাদের যে লেফট হ্যান্ড আছে, সেই লেফট হ্যান্ডের যে মিডল ফিঙ্গার আছে সেটাকে প্লেস করে আমার যে ডমিনেন্ট যে হ্যান্ড, যেটা রাইট হ্যান্ড, সেই রাইট হ্যান্ড দিয়ে আমরা হচ্ছে রাইট হ্যান্ডের মিডল ফিঙ্গার দিয়ে আমরা হচ্ছে এর উপর তোমার হচ্ছে পারকাস করব। এখন এইখানে তোমার হচ্ছে ডমিনেন্ট হ্যান্ডের একটা বিষয় চলে আসে যে বাম হাত দিয়ে নাকি ডান হাত দিয়ে করব। ঠিক আছে? তো এখন ম্যাকলয়েডে আমাদের লেখা আছে ডমিনেন্ট হ্যান্ড দিয়ে করার জন্য। এখন যেহেতু যারা হচ্ছে লেফট হ্যান্ড তারা হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে করতে পারো, যারা হচ্ছে রাইট হ্যান্ড তারা হচ্ছে রাইট হ্যান্ড দিয়ে করতে পারো। ঠিক আছে? তাহলে নন ডমিনেন্ট হ্যান্ডটা আমরা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল স্পেসে রেখে ডমিনেন্ট হ্যান্ড দিয়ে হচ্ছে আমাদের পারকাস করব। তো এখানে ভাই একটা জিনিস, যে পারকাশন নোট তোমার হচ্ছে এই জায়গায় একটু ভুল লেখা হয়েছে, ইনক্রিজ ডিক্রিজ না, এটা হবে হচ্ছে একটা হচ্ছে হাইপার রেজোনেন্স আর একটা হচ্ছে ভাই আমার ডালনেস। ঠিক আছে? এখন এই যে পারকাশন নোট হয় সেটা হচ্ছে হাইপার রেজোনেন্স হবে, অথবা সেটা হচ্ছে ডাল হতে পারে। এখন হাইপার রেজোনেন্স কখনো এবং ডালনেস কখনো। এখন যেটা বুঝতে হবে ভাইয়া, হাইপার রেজোনেন্স কেন হচ্ছে। ঠিক আছে? এখানে দেখো পারকাশন নোট কখন তোমার হচ্ছে বাড়বে যখন হচ্ছে তোমার এয়ার থাকবে একটা জিনিসের মধ্যে। যখন হচ্ছে আমরা বাতাস থাকে তখন সাউন্ডটা আমাদের হচ্ছে বেশি হয়, এবং যখন হচ্ছে পানি থাকবে সেই জায়গাটায় কিন্তু তুমি যখন বাড়ি দিবা সাউন্ড কিন্তু কম আসবে। ঠিক আছে? ধরো কোনো একটা ভারী জিনিস আছে, সেই ভারী জিনিসে তুমি চাপ দিচ্ছ বা হচ্ছে বাড়ি দিচ্ছ, তখন কম সাউন্ড আসে। এবং কোনো একটা ধরো বায়ুপূর্ণ হলো একটা জায়গা আছে, সেই ধরো একটা হলো বস্তুর উপর তুমি যখন বাড়ি দিবা তখন কিন্তু তোমার সাউন্ড কী হবে, তোমার হচ্ছে বাড়বে। ঠিক আছে? এটা কিন্তু ভাই আবার ভোকাল ফ্রেমিটাসের সাথে মিলিয়ে ফেলবে না। ভোকাল ফ্রেমিটাসের ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার পুরাটা আলাদা জিনিস ছিল, এবং পারকাশন কিন্তু আলাদা জিনিস। ভোকাল ফ্রেমিটাসের ক্ষেত্রে আমরা শুধু সাউন্ড শুনেছিলাম। এখন
এই পারকাশনের ক্ষেত্রেও সাউন্ড আসবে, কিন্তু এইখানে কিন্তু আমরা হচ্ছে বাড়ি দিব, বাড়ি দেওয়ার ফলে তোমার হচ্ছে সাউন্ডটা কিন্তু আসছে, ঠিক আছে। তাহলে পারকাশন নোটের ক্ষেত্রে আমরা বলেছি কি, যেখানে হলো জিনিস থাকবে সেই হলো জিনিসের মধ্যে আমরা হচ্ছে এই পারকাশন নোটটা হাইপার রেজোনেন্স পাবো। তাহলে এখন এইখানে কি হতে পারে, 1 নাম্বার যেহেতু হলো জিনিস মানে কি আমাদের বাতাস থাকবে, সো হাইপার রেজোনেন্সের 1 নাম্বার কজ হবে হচ্ছে আমাদের নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স। তারপর আসতে পারে কি, তোমার কোনো একটা বিগ ক্যাভিটি ফর্ম হয়ে গেছে, সেই বিগ ক্যাভিটি, এবং বিগ ক্যাভিটির সাথে সাথে চলে আসে হচ্ছে আমাদের বিগ বুলা, ঠিক আছে ভাইয়া। তাহলে এই তিনটা জিনিস আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে ভাইয়া ডালনেস কখন আসবে, যেহেতু এখানে আমরা বলেছি বাতাস থাকবে, ফাঁকা জায়গা থাকবে, তাহলে যে জায়গাগুলোতে হচ্ছে আমার পূর্ণ থাকবে সেই জায়গাতে আমার হচ্ছে ডালনেস আসবে। তো ডালনেস মানে কি, ধরো পানি আছে, তাহলে অবশ্যই কি প্লুরাল ইফিউশন, কোনো এক কারণে তোমার হচ্ছে জায়গাটা হচ্ছে শক্ত হয়ে গেছে, তাহলে কি থিক অ্যান্ড প্লুরা হয়ে যেতে পারে, অর্থাৎ কোনোটার কারণে প্লুরাটা আমার ঠিক হয়ে গেছে, তাহলে থিক অ্যান্ড প্লুরা। আবার ওই জায়গাটাতে তোমার শক্ত হয়ে গেছে মানে কি, আমি বলতে পারি যে কনসলিডেশন হয়ে গেছে, ঠিক আছে ভাই। এখন দেখো ভাইয়া, যখন ভোকাল ফেমিটাস বলেছিলাম তখন কিন্তু কনসলিডেশন আমার ইনক্রিজ হয়েছিল, কিন্তু পারকাশনের ক্ষেত্রে কনসলিডেশনে কিন্তু আমরা ডাল পাচ্ছি, ঠিক আছে। এখন এইখানে একটা কোশ্চেন দেয় যে প্লুরাল ইফিউশন আর কনসলিডেশন দুইটার মধ্যে তুমি পার্থক্য কীভাবে করবা। প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো এটা হচ্ছে স্টোনি ডাল। কী ডাল ভাইয়া? স্টোনি ডাল। আর যখন ভাইয়া কনসলিডেশন বলবো তখন আমরা এটাকে বলবো হচ্ছে এটা হচ্ছে উডি ডাল, ঠিক আছে ভাইয়া। তাহলে প্লুরাল ইফিউশনে স্টোনি ডাল, কনসলিডেশনে উডি ডাল, ঠিক আছে। এছাড়াও আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আমার ম্যাস লিশনের ক্ষেত্রে এবং কোলাপস, এই দুই ক্ষেত্র আমার হচ্ছে যে পারকাশন নোট আছে সেটা হচ্ছে আমরা ডাল পাবো। তাহলে নিউমোথোরাক্স, বিগ ক্যাভিটি, বিগ বুলাতে আমরা হাইপার রেজোনেন্স পাবো, আর ডালনেস পাবো হচ্ছে প্লুরাল ইফিউশন, থিক অ্যান্ড প্লুরা, কনসলিডেশন, ম্যাস লিশন এবং কোলাপসের ক্ষেত্রে। বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, এইবার যেটা ভাইয়া আমাদের পারকাশন নোটও আমরা বুঝতে পারলাম, এবার আমরা চলে যাব হচ্ছে অসকালটেশন। এই অসকালটেশনটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। অসকালটেশনের ক্ষেত্রে তোমার অবশ্যই স্টেথোস্কোপটা ভালো স্টেথোস্কোপ হতে হবে, এবং স্টেথোস্কোপ যদি ভালো হয় তাহলেই তুমি হচ্ছে অসকালটেশনে কী সাউন্ড পাচ্ছ সেই জিনিসটা বুঝতে পারবা। তো অসকালটেশন পার্টের ক্ষেত্রে আমরা প্রথমে স্টেথোস্কোপটা আমাদের আগে যেখানে আমরা ভোকাল ফ্রেমিটাস দেখেছি সেই জায়গাগুলো পারকাশন করেছি, এই দুই জায়গা যেখানে করেছি সেই জায়গাতেই তোমার হচ্ছে আবার আমার স্টেথোস্কোপটা বসাবো। আমরা যখন অ্যাপেক্স অফ দ্য লাংয়ে দেখব তখন হচ্ছে আমরা বেল দ্বারা দেখব, আবার যখন হচ্ছে আমরা 2nd to 6th ইন্টারকোস্টাল স্পেস দেখব তখন হচ্ছে আমরা ডায়াফ্রাম দিয়ে দেখব, ঠিক আছে। এই কথাটা মাথায় রাখতে হবে। অনেক সময় এক্সামিনেশনে আমরা এই জিনিসটা ভুলে যাই, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে বারবার এই জিনিসটা প্র্যাকটিস করার, ঠিক আছে ভাই? আচ্ছা, অসকালটেশনের জন্য ভাইয়া আমরা প্রথমে স্টেথোস্কোপটা ধরে আমরা কয়েকটা জিনিস পাবো। প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে ব্রেথ সাউন্ড এবং অ্যাডেড সাউন্ড। তো ব্রেথ সাউন্ডের ক্ষেত্রে ভাইয়া আমরা যেটা এখানে 3টা জিনিস পাই। 1 নাম্বার হচ্ছে আমাদের এই ভেসিকুলার, যেটা হচ্ছে নর্মাল ব্রেথ সাউন্ড, ব্রঙ্কিয়াল, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। তো এখন এই 3টা জিনিসের তোমার হচ্ছে অনেক সময় ছবি আঁকতে দেয় তোমাকে, ঠিক আছে। তো ছবি আঁকার ক্ষেত্রে ভাইয়া যখন আমরা হচ্ছে ভেসিকুলার চিন্তা করব, ভেসিকুলারের ক্ষেত্রে তোমার ইন্সপিরেশন অনেক বড় হবে। তাহলে আমরা ধরো এইভাবে এটাকে দিই, ইন্সপিরেশন আমার হচ্ছে বড় হবে, এক্সপিরেশন তুলনামূলক কম হবে, ঠিক আছে ভাই? আচ্ছা, এখানে একটু হয়েছে, তাহলে ইন্সপিরেশন এই জিনিসটা হবে হচ্ছে এরকম, ঠিক আছে ভাই? তাহলে ইন্সপিরেশন বড়, এক্সপিরেশন ছোট। ব্রঙ্কিয়ালের ক্ষেত্রে আমরা ধরো অন্যটা দিয়ে দেখাই, ধরো ব্রঙ্কিয়াল। তো ব্রঙ্কিয়ালের ক্ষেত্রে কীরকম হবে যে তোমার ইন্সপিরেশন এবং এক্সপিরেশন সমান হবে, এবং এদের মাঝখানে হচ্ছে একটা তোমার গ্যাপ থাকবে, ঠিক আছে। এখন এইটা কি, এটা হচ্ছে আমাদের ব্রঙ্কিয়াল, ইন্সপিরেশন এক্সপিরেশন সমান। এখন ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশনের ক্ষেত্রে কি হবে? ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশনের ক্ষেত্রে তোমার হচ্ছে প্রলং এক্সপিরেশন, তার মানে ইন্সপিরেশন আমার হচ্ছে কম, এক্সপিরেশন আমার হচ্ছে বেশি হবে, ঠিক আছে ভাই? তাহলে এই 3টা জিনিস আমরা মাথায় রাখবো। এটা হচ্ছে আমাদের ভেসিকুলার, ব্রঙ্কিয়াল এবং ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। এখন যেটা এই যে নর্মাল ভেসিকুলার, এটা হচ্ছে আমরা সবসময় যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাই। এখন ব্রঙ্কিয়ালের ক্ষেত্রে আমরা কোথায় পাবো? তো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের ক্ষেত্রে আমরা 3টা সি দ্বারা মনে রাখবো, সেই আগের মতোই, ঠিক আছে, অর্থাৎ 3C।
তাহলে 3C দিলে আমরা হচ্ছে সেই আগেরটার মতো 1 নম্বরে বলবো হচ্ছে আমাদের কনসলিডেশন, 2 নম্বরে আমরা বলবো হচ্ছে কোলাপস উইথ পেটেন্ট ব্রঙ্কিয়াল মানে পেটেন্ট ব্রঙ্কাস উইথ আমরা বলবো হচ্ছে পেটেন্ট ব্রঙ্কাস, আর 3 নাম্বার আমরা বলবো কি সেই ক্যাভিটি। ঠিক আছে, তাহলে আমরা পেলাম হচ্ছে কনসলিডেশন, কোলাপস উইথ পেটেন্ট ব্রঙ্কাই, আর হচ্ছে আমাদের ক্যাভিটি। এটা হচ্ছে আমাদের 3C দিয়ে আমরা মনে রাখবো এখানে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়। আর হচ্ছে ভেসিকুলার প্রোলং এক্সপ্রেশনের ক্ষেত্রে আমার 2টা জিনিস, 1 নাম্বার হচ্ছে সিওপিডি, 2 নাম্বার হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা। ঠিক আছে ভাইয়া, তাহলে অসকালটেশনে আমরা এই জিনিসগুলো হচ্ছে পাবো। এখন ভাইয়া তোমার পরীক্ষায় কি দিবে, যে এইখানে তোমার হচ্ছে কোথায় তুমি ব্রঙ্কিয়াল সাউন্ড পাচ্ছ এটা দিবে, কোথায় হচ্ছে ভেসিকুলার প্রোলং এক্সপ্রেশন এটা পাচ্ছ, এবং তোমাদের যে এই ছবি তিনটা কিন্তু আঁকতে দিতে পারে। ঠিক আছে ভাইয়া, তাহলে ভাইয়া আমাদের এটা গেল হচ্ছে অসকালটেশনে আমরা কী কী পাই। এরপর ভাইয়া অসকালটেশনে এই কয়েকটা পাদেও আমরা পাই হচ্ছে আমাদের অ্যাডেড সাউন্ড। তো অ্যাডেড সাউন্ডের মধ্যে প্লুরাল র্যাপ, ক্রিপিটেশন এবং রংকাই, এই 3টা জিনিস আমরা হচ্ছে পাই। এখন যেটা হচ্ছে প্লুরাল র্যাপের কিছু ফিচার আছে, যে প্লুরাল র্যাপ কখন আমরা ইন্ডিকেট করি। তো প্লুরাল র্যাপের একটা ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে কোনো একটা পেশেন্টের যদি প্লুরিসি থাকে সেখানে কিন্তু আমরা প্লুরাল র্যাপ পাই। ঠিক আছে, আচ্ছা এখন এই প্লুরাল র্যাপ জিনিসটা কীরকম, এইটার মধ্যে একটা সাউন্ডের কিছু ফিচার আছে। তো এটা হচ্ছে তোমার ইন্সপিরেশন এবং এক্সপিরেশন সবখানেই শোনা যাবে, এবং তুমি যখন শ্বাসটা বন্ধ করবা তখন হচ্ছে এটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। এবং এইটা ফিচারটা হবে, এটা হচ্ছে তোমার লোকালাইজড গ্রেটিং ক্রিকিং এবং আমার হচ্ছে রাবিং লেদারি সাউন্ড, রাবিং অ্যান্ড লেদারি সাউন্ড। ঠিক আছে ভাই, আচ্ছা এখন মেইনলি এটা প্লুরাল যে মুভমেন্ট অফ দ্য ভিসারাল প্লুরা ওভার দ্য প্যারাইটাল প্লুরার কারণে এই জিনিসটা হয়, এবং প্লুরিসিতে এই জিনিসটা আমরা বেশি পাই, এবং ইন্সপিরেশন এক্সপিরেশন দুইখানে আমরা হচ্ছে পাবো, বোথ ইন্সপিরেশন প্লাস হচ্ছে এক্সপাইরেশন, এই 2 ক্ষেত্রে আমরা হচ্ছে এই প্লুরাল র্যাপটাকে পাবো। ক্রিপিটেশন ভাইয়া, এখন এখানে আরেকটা জিনিস, যেটা প্লুরাল র্যাপ আর হচ্ছে পেরিকার্ডিয়াল র্যাপ, এই 2টার মধ্যে তুমি পার্থক্য কিভাবে করবা। তাহলে প্লুরাল র্যাপ তুমি হচ্ছে চেস্টের যে কোনো জায়গায় পাবা, আর পেরিকার্ডিয়াল র্যাপ মানে তুমি হচ্ছে যে প্রিকর্ডিয়াম এরিয়া আছে সেই জায়গাটায় পাবা। এখন প্লুরিসির কারণে তোমার ধরো প্লুরাল র্যাপ হবে, আর পেরিকার্ডাইটিসের কারণে তোমার হচ্ছে পেরিকার্ডিয়াল র্যাপ পাবে। এখন যেটা মেইন ফিচার আমরা বলেছি কি, যখন হচ্ছে আমরা ব্রেথ হোল্ডিং করব তখন এই যে তোমার প্লুরাল র্যাপ আছে সেটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে যাবে, কিন্তু পেরিকার্ডিয়াল র্যাপ যেটা সেটার কিন্তু এরকম কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, রেসপিরেশনের সাথে কোনো সম্পর্ক নাই, সবসময় এটা আমরা পাবো। এবার ভাই আমরা জানবো ক্রিপিটেশন সম্পর্কে। ক্রিপিটেশন জিনিসটা তোমার পাওয়া যাবে হচ্ছে ইন্সপাইরেশনের সময়, এখানে লিখে দিই ক্রিপিটেশন পাবা হচ্ছে ভাই কখন, যখন হচ্ছে ইন্সপাইরেশন হবে। এখন ক্রিপিটেশন জিনিসটা কেন প্রডিউস হয় এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এখানে তোমার যে এয়ারওয়েটা আছে, এয়ারওয়েটা ধরো কোনো এক কারণে খুব ন্যারো হয়ে গেছে, এখানে তোমার হচ্ছে এক্সুডেট জমা হতে পারে, ফ্লুইড জমা হতে পারে। তো যখন হচ্ছে তুমি ইন্সপাইরেশনের সময় এই যে এয়ারওয়েটা আছে হঠাৎ করে ওপেন হতে যাবে, তো সেই সময় যে বাতাসটা তোমার হচ্ছে প্রবেশ করছে সেই বাতাসের কারণে এখানে সাউন্ডটা প্রডিউস হবে। কিন্তু এক্সপাইরেশনের সময় এই জিনিসটা সাধারণত হবে না, কেননা সেই সময় যে এয়ারওয়েটা আছে সেটা ন্যাচারালি হচ্ছে তোমার ন্যারো থাকবে। কিন্তু ক্রিপিটেশনে যে ইন্সপিরেশনের সময় এই যে তোমার ন্যারো অংশটা আছে এটা সাডেনলি ওপেন হতে যাবে, যার ফলে এখানে ঘর ঘর একটা সাউন্ড হবে। ঠিক আছে, তো এই ক্রিপিটেশনটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। তো এটাকে আমরা যদি ভেবে লিখি, একটা হচ্ছে তোমার ফাইন ক্রিপিটেশন, আর একটা হচ্ছে ভাইয়া কোর্স ক্রিপিটেশন। আবার এই যে ফাইন এবং কোর্স ক্রিপিটেশন, এরপর আবার আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে এপিক্যাল ক্রিপিটেশন আর হচ্ছে বেজাল ক্রিপিটেশন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বেজাল ক্রিপিটেশন। ঠিক আছে ভাইয়া, আচ্ছা এখন ভাইয়া চলো আমরা জেনে নিই ফাইন ক্রিপিটেশন আমরা কখন পাবো আর হচ্ছে কোর্স ক্রিপিটেশন আমরা কখন পাবো।
ফাইন ক্রিপিটেশনটা কীরকম হবে, এটা মেইনলি হবে হচ্ছে সফট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইন ক্রিপিটেশন হবে সফট, এবং এটা ইন্সপিরেশনের সময় তুমি পাচ্ছ। কোথায় কোথায় দেখতে পাই, আমরা দেখতে পাবো, যেহেতু আমরা বলেছি কি যে কোনো ক্রিপিটেশন আমরা দেখব হচ্ছে কোনো এক কারণে যে আমাদের এয়ারওয়ে আছে, এই এয়ারওয়েটা স্মল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস দেখব। প্রথমে আমরা চিন্তা করব পালমোনারি ফাইব্রোসিস, তার সাথে পালমোনারি ইডেমা, এবং তোমার হচ্ছে যে নিউমোনিয়া আছে, নিউমোনিয়ার আর্লি স্টেজে কিন্তু ফাইন ক্রিপিটেশন পাওয়া যাবে। এই তিনটা ক্ষেত্রে আমরা ফাইন ক্রিপিটেশনকে পাবো। যদি এত কঠিন করে ধরবে না, কিন্তু তোমরা একটু মাথায় রেখো। এর মধ্যে পালমোনারি ফাইব্রোসিস এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তারপর চলে আসি কোর্স ক্রিপিটেশনের ক্ষেত্রে। কোর্স ক্রিপিটেশনে আমরা আগেরবার যেরকম সফট পেয়েছিলাম, এখানে পাবো হচ্ছে লাউড। এখানে আমরা হচ্ছে এক্সপাইরেশনের সময় অনেক সময় পেতে পারি। এখন কোর্স ক্রিপিটেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ব্রঙ্কিয়াকটিসিস, সিওপিডি, আর হচ্ছে লাং অ্যাবসেস। এই তিনটা জিনিসকে আমরা মনে রাখবো হচ্ছে কোর্স ক্রিপিটেশনের জন্য। এখন তুমি যদি খেয়াল করে দেখো, সবগুলোই কিন্তু তোমার এয়ারওয়েকে কোনো এক কারণে অবস্ট্রাক্ট করে রাখছে, ঠিক আছে। অর্থাৎ যে পথে তোমার হচ্ছে বাতাসটা যে ঢোকার কথা, সেটা কিন্তু স্মুথভাবে যেতে পারছে না, সেখানে সে হচ্ছে রেজিস্ট্যান্স পাচ্ছে। তো এই রেজিস্ট্যান্সের কারণেই তোমার সাউন্ড এখানে প্রডিউস হবে। বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে ফাইন ক্রিপিটেশনের ক্ষেত্রে আমরা এই তিনটা জিনিস পেলাম, আর কোর্স ক্রিপিটেশনের ক্ষেত্রে আমরা এই তিনটা জিনিস পেলাম। এবার আমরা জানবো হচ্ছে এই যে আমাদের বেজাল ক্রিপিটেশন আছে, আর হচ্ছে এপিক্যাল ক্রিপিটেশন আছে। বেজাল ক্রিপিটেশনটা কোথায় পাওয়া যায়? বেজাল ক্রিপিটেশন তুমি পাবা হচ্ছে বেজ অফ দ্য লাঙ্গে। এখন এর মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ কজ আছে। প্রথমে যেটা আমরা মাথায় রাখবো, বেজালে প্রথমটা আমরা মনে রাখতে পারি, যেটা একদিকে হতে পারে অথবা দুই দিকে হতে পারে। প্রথমে আমরা মনে রাখবো ইউনিল্যাটারাল। তাহলে ইউনিল্যাটারালের ক্ষেত্রে ইউনিল্যাটারাল ব্রঙ্কিয়াকটিসিস, এবং তার সাথে রিজলিউশন স্টেজ অফ দ্য নিউমোনিয়া। অর্থাৎ নিউমোনিয়ার আমরা মনে রাখবো চারটা স্টেজ আছে। এই চারটা স্টেজের মধ্যে সর্বশেষ স্টেজ হচ্ছে এই রিজলিউশন স্টেজ। এটা তোমরা মনে রাখো, তোমরা যখন প্যাথোলজি পড়বে তখন তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। তাহলে রিজলিউশন স্টেজ অফ নিউমোনিয়া এবং ইউনিল্যাটারাল ব্রঙ্কিয়াকটিসিস। তার সাথে যে পাশে হচ্ছে লাং অ্যাবসেস, সেই লাং অ্যাবসেসের ক্ষেত্রেও যে পাশে হচ্ছে সেই পাশে তুমি হচ্ছে পাবা। এরপর বাইল্যাটারালের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে বাইল্যাটারাল ব্রঙ্কিয়াকটিসিস সেই একই রকমই, বাইল্যাটারাল ব্রঙ্কিয়াকটিসিস। এখানে এটা বললেই হয়ে যাবে। তাহলে ভাইয়া তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে আমরা ব্রঙ্কিয়াকটিসিস কথাটাকে অনেকবার নিয়ে এসেছি। তাহলে এইটা মাথায় রাখতে হবে যে ক্রিপিটেশনের যদি তোমাকে বলে একটা কজ বলো, তুমি অবশ্যই বলবা যে ব্রঙ্কিয়াকটিসিস। তাহলে তোমাকে যদি বলে যে এর সাথে আরও কি ফাইন্ডিং পাবা, তাহলে এখানে মাথায় রাখতে হবে ব্রঙ্কিয়াকটিসিসে আমরা ক্রিপিটেশন পাবো। আমরা যদি হাতে তাকাই তাহলে আমরা হচ্ছে ক্লাবিং পাবো। ঠিক আছে ভাই, ক্লাবিং জিনিসটা তোমরা জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে পেয়েছো, ঠিক আছে। এরপর ভাইয়া আর এপিক্যাল ক্রিপিটেশন, এটা তোমাদের ওরকম লাগবে না, এটা জাস্ট মনে রাখো। তাহলে ভাইয়া ক্রিপিটেশন আমরা বুঝতে পারলাম যে ইন্সপিরেশনের সময় পাবো, এবং এর টাইপ অনুযায়ী আমরা এখানে কজগুলো পড়লাম। মেইন কজ এখানে হবে ব্রঙ্কিয়াকটিসিস। এরপর আমরা জানবো হচ্ছে রঙ্কাই সম্পর্কে। রঙ্কাই জিনিসটা কি? রঙ্কায়ও যদি কোনো এক কারণে তোমার হচ্ছে এয়ারওয়ে ন্যারো হয়ে যায়, সেখানে আমরা পাবো। এখন ক্রিপিটেশনের সাথে এটার মেইন পার্থক্য হলো ক্রিপিটেশন ডিসকন্টিনিউয়াস, কিন্তু রঙ্কাই হচ্ছে কন্টিনিউয়াস। এবং তুমি যখন রঙ্কাইকে স্টেথোস্কোপ দিয়ে শুনবে, তুমি একটা মিউজিক্যাল সাউন্ডের মতো পাবা, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে তোমাদের বইয়ে লেখা আছে। এই জিনিসটা তোমরা ওয়ার্ডে যত যাবা, তুমি যত সাউন্ড শুনতে থাকবা, তুমি হচ্ছে পাবা। তাহলে এটাও মেইনলি তোমার এয়ারওয়ে ন্যারোয়িংয়ের কারণে হয়। তাহলে রঙ্কাইয়ের জন্য আমরা কি কি মনে রাখবো? এটা 1 নাম্বার কজ হবে হচ্ছে ব্রঙ্কিয়াল
অ্যাজমা এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা, আর হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। এই দুইটা কজ আমরা হচ্ছে রঙ্কাইয়ের জন্য মনে রাখব। এটা তাহলে ভাইয়া আমাদের অ্যাডেড সাউন্ড, যেটা আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব আমাদের পরের যেটা, সেটা হচ্ছে ভোকাল রেজোনেন্স। তো ভোকাল রেজোনেন্সের ক্ষেত্রে ভাইয়া আমরা ভোকাল ফ্রেমিটাসে যে জিনিসগুলো পেয়েছিলাম সেই একই জিনিসগুলাই কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? অর্থাৎ তুমি সেই কারণে ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজ পেয়েছিলে সেগুলাই এখানে ভোকাল রেজোনেন্স ইনক্রিজ হবে। তাহলে প্রথমে যেটা ছিল আমাদের ভোকাল রেজোনেন্স ইনক্রিজড, সেটা আমরা পড়েছিলাম কি 3টা সি। আমরা যদি উপরে যাই ভাইয়া, এখানে ভোকাল ফ্রেমিটাস আমাদের কোন সময় ইনক্রিজ হয়েছিল? আমরা বলেছিলাম কনসলিডেশন, কোলাপস উইথ পেটেন্ট ব্রঙ্কাস আর হচ্ছে ক্যাভিটি। আর ডিক্রিস্টের ক্ষেত্রে তোমার বলেছিলাম কি প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, কোলাপস উইথ দ্য কমপ্লিট ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। তাহলে এই কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো। তাহলে এই ভোকাল ফ্রেমিটাস যে কারণে বাড়বে কমবে, ভোকাল যে আমাদের রেজোনেন্স সেটাও একই জিনিস দিয়ে বাড়বে কমবে। শুধুমাত্র ভোকাল রেজোনেন্সের ক্ষেত্রে কি পার্থক্য? আমরা যেহেতু এটা অসকালটেশন করছি, সেই জন্য আমরা স্টেথোস্কোপ দিয়ে পেশেন্টের ইন্টারকোস্টাল স্পেসে রাখবো, যেখানে আমরা ভোকাল ফ্রেমিটাস দেখেছিলাম। তাকে বলবো আপনি 3 বলেন, সেই একই রকম ভোকাল ফ্রেমিটাসে যেরকম কাজ হয়েছিল সেইটা একই কাজে আমরা ভোকাল রেজোনেন্সের ক্ষেত্রে করব। পার্থক্য কি? একটাতে স্টেথোস্কোপ থাকবে আর একটাতে হচ্ছে আমাদের হাতের হাত দিয়ে আমরা হচ্ছে এই ভোকাল ফ্রেমিটাসটা শুনবো, ঠিক আছে? তাহলে ভাইয়া এটা গেল আমাদের পালপেশন পার্ট, এবং অসকালটেশন পার্টও আমাদের এখানে শেষ হয়ে গেল। এখানে আরেকটা পয়েন্ট যেটা ভাইয়া শেষ পয়েন্ট বলি, যে টোটাল চেস্ট এক্সপানশন। টোটাল চেস্ট এক্সপানশন আমরা বলেছিলাম যে আমরা ফিতা দিয়ে মাপবো, তাই তো? তো ফিতাটা আমরা চেস্টের তোমার অ্যারাউন্ড দ্য চেস্টে রাখবো। কত নাম্বার ইন্টারকোস্টাল স্পেসে? 4th ইন্টারকোস্টাল স্পেসে, সাধারণত মেইলের যেটা নিপল লাইন, ঠিক আছে? তো মেইলের নিপল বরাবর আমরা হচ্ছে এই জিনিস ফিতাটাকে রাখবো। এরপর আমরা 2টা মেজারমেন্ট নেব। প্রথমে পেশেন্ট যে তোমার হচ্ছে শ্বাস প্রশ্বাস নেবে না, অর্থাৎ সে হচ্ছে শ্বাস ছেড়ে দিবে, তখন আমরা যেই মাপটা নিব, যে মেজারটা পাবো, সেটা হচ্ছে মাথায় রাখবো। এরপর পেশেন্টকে বলতে হবে যে আপনি একটা জোরে শ্বাস নেন, ঠিক আছে? তো প্রথমবার শ্বাস ছাড়া, যেটা নর্মাল অবস্থায় আছে, এরপর বলতে হবে আপনি জোরে শ্বাস নেন। তো 2টা মেজার পয়েন্ট আমরা হচ্ছে নিব। এরপর এই 2টার মধ্যে আমরা যে ডিফারেন্সটা পাবো সেটাই হচ্ছে আমাদের টোটাল চেস্ট এক্সপানশন। তাহলে ফুল যখন সে হচ্ছে এক্সেল করে ফেলেছে তখন যে একটা মেজারমেন্ট, তারপর একদম ডিপ ইন্সপিরেশন নিয়েছে তখন একটা মেজারমেন্ট, এই 2টা মেজারমেন্টের পার্থক্যই আমার হবে হচ্ছে টোটাল চেস্ট এক্সপানশন। তাহলে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা তোমার হচ্ছে মেইলের ক্ষেত্রে আমার আসে হচ্ছে 5 to 7 সেন্টিমিটার, এবং অ্যাডাল্ট ফিমেল যারা, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আসে হচ্ছে 4 to 6 সেন্টিমিটার। এখন কোনো এক কারণে এই যে তোমার চেস্ট এক্সপানশন সেটা হচ্ছে লেস দেন 2.5 সেন্টিমিটার চলে এসেছে, অর্থাৎ লেস দেন 2.5 সেন্টিমিটার হলেই সেটা হবে হচ্ছে অ্যাবনর্মাল, অর্থাৎ তার কোনো প্যাথোলজি ভিতরে আছে, তাই তো? তাহলে চেস্ট এক্সপান্সিবিলিটি আমার যেসব কারণে কমে গিয়েছিল, যে আমরা যে ইউনিল্যাটারাল পেয়েছিলাম, আচ্ছা এখানে আমরা লিখে দিই, এখানে একটু মুছে গেছে, যে ইউনিল্যাটারালি আমরা যে কমে গিয়েছিল, অর্থাৎ প্লুরাল ইফিউশন কিংবা নিউমোথোরাক্স, আবার বাইল্যাটারালি কমে গিয়েছিল সিওপিডির ক্ষেত্রে। তো যখন যেসব কারণে আমাদের চেস্ট এক্সপান্সিবিলিটি কমে যায়, সেই সব কারণে কিন্তু টোটাল চেস্ট এক্সপানশনও আমার হচ্ছে 2.5 সেন্টিমিটার নিচে কমে আসবে। বুঝতে পেরেছি? তাহলে এই যে চেস্ট এক্সপান্সিবিলিটি এবং চেস্ট এক্সপানশন, এই দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার পালপেশনের জন্য। বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে এখান থেকে আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। এবার ভাই আমরা শেষ করব হচ্ছে কিছু ছবি দেখিয়ে। তো এখানে দেখো, প্রথমে আমরা হচ্ছে ইন্সপেকশনে কি পাচ্ছি। তো ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা পেশেন্টে আমরা চেস্টে যেসব জিনিস পেতে পারি। তো এখানে দেখো, এটা হচ্ছে আমাদের হাইপার ইনফ্লেটেড চেস্ট। এখানে তুমি যদি দেখো যে শোল্ডারটা আছে, এই শোল্ডারটা একটু রেজড হয়ে আছে, তাই তো? আর এখানে যে স্টারনামটা যদি দেখো, তো স্টারনামের এই অংশটুকু এখানে একটু রেজড হয়ে আছে। আর এটা হচ্ছে তোমাদের দেখো যে ইন্টারকোস্টাল যে স্পেসটা, সেটা যদিও প্রমিনেন্ট, কিন্তু তুমি দেখো অ্যাবনর্মালিটি কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের হাইপার ইনফ্লেটেড চেস্ট, এটা আমরা বলতে পারি।
এটাকে আমরা কি বলতে পারি, কাইফোসিস এবং স্কেলিওসিস দুইটা ফিচারই এর মধ্যে আছে, তুমি যদি ভালোভাবে খেয়াল করো। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে পেকটাস ক্যারিনেটাম, এখানে যদি আমরা দেখি, আর এটা হচ্ছে পেকটাস এক্সক্যাভেটাম। এই জিনিসগুলো তোমরা জানো। তাহলে এটা আমাদের গেল হচ্ছে ইন্সপেকশনে। তার সাথে আমরা বলেছিলাম হচ্ছে এনগর্জড ভেইন আমরা পেয়েছিলাম যে সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে। তো এইখানে দেখো আমরা এদিকে দেখলেই বুঝতে পারছি, ঠিক আছে ভাই? আচ্ছা, এরপর ভাই আমরা চলে গেছিলাম পালপেশনে। তো পালপেশনের ক্ষেত্রে আমরা মেইনলি হচ্ছে ট্রাকিয়াল শিফটটা দেখি। ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স ট্রাকিয়ালটা তোমাদের হচ্ছে ধরবে না, এটা এরকম হচ্ছে লাগে না, ঠিক আছে? তো ট্রাকিয়াল শিফটের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি আমাদের রিং ফিঙ্গার আর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারটা আমরা এই যে আমার ক্ল্যাভিকুলের এই অংশে রাখবো, অর্থাৎ স্টার্নাল যে এজটা সেখানে হচ্ছে আমি স্টার্নাল এন্ডের এখানে রাখবো। তারপর আমরা আমাদের মিডল ফিঙ্গার দিয়ে পালপেট করে দেখব যে ট্রাকিয়াটা কোনো দিকে শিফট হচ্ছে নাকি এটা সেন্ট্রালি পজিশনে আছে। তাহলে এটা গেল আমাদের ট্রাকিয়া পালপেশন। তো এটার কজগুলো হচ্ছে তোমাকে ধরবে, যেটা আমরা তোমাকে পড়িয়েছি। চেস্ট এক্সপানশনে ভাইয়া আমরা বলেছিলাম আমরা তিনটা স্পেসে দেখব, মানে তিনটা জায়গায় দেখব। প্রথমে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, আর হচ্ছে নিচের দিকে 6 to 8 ইন্টারকোস্টাল স্পেসে যে কোনো একটা জায়গায়, ঠিক আছে? তো প্রথমে আমরা পেশেন্টকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটা আঙ্গুল হচ্ছে আমার এদিকে ল্যাটারালি থাকবে, এবং আমাদের যে থাম সেটা হচ্ছে আমাদের চেস্টের উপর আছে। তারপর আমরা পেশেন্টকে বলেছিলাম কি যে আপনি জোরে শ্বাস নেন, ঠিক আছে? জোরে শ্বাস নেন। প্রথমে একদম সে হচ্ছে এক্সপিরেশন অবস্থায়, তার হচ্ছে দেখো থামটা দুইটা একসাথে লেগে আছে। তো যখন হচ্ছে সে ইন্সপিরেশন করবে তখন হচ্ছে কিন্তু আমাদের হাতের মধ্যে একটা ডিস্টেন্স চলে আসবে। এবং তুমি যদি দেখো যে তার যদি নর্মাল পেশেন্ট হয়, আমাদের কিন্তু সমান সমানভাবেই দুই দিকে তুমি বুঝতে পারবা যে হাতটা ঠিকমতো তোমার হচ্ছে এইভাবে গ্যাপ সৃষ্টি করছে। কিন্তু কোনো এক কারণে যদি তার প্যাথোলজি থাকে, ধরো এই পাশে যদি প্লুরাল ইফিউশন থাকে, এইখানে কিন্তু হাতটা তার বেশি মুভমেন্ট করবে না। বুঝতে পেরেছি? মুভমেন্ট যেহেতু করবে না, তার মানে এই জায়গায় তুমি বলতে পারবা যে চেস্ট এক্সপানশন ইউনিল্যাটারালি রিডিউসড হয়েছে। তাহলে এটা গেল আমাদের চেস্ট এক্সপানশন, আমরা 3 জায়গায় দেখেছিলাম। এরপর ভাইয়া আমরা এখানে আরেকটা জিনিস, যেটা চেস্ট এক্সপানশনের পর আমাদের যে টোটাল চেস্ট এক্সপানশন ছিল, আমরা হচ্ছে এইভাবে ফিতা দিয়ে দেখব। যদি এখানে দাঁড়িয়ে দেখেছে, নর্মালি আমরা হচ্ছে দাঁড়িয়ে দেখি, কিন্তু তোমার পরীক্ষার হলে পেশেন্ট যেহেতু শুয়ে থাকবে, তোমাকে হচ্ছে শুয়েই তার এখানে ফিতা দিয়ে পরীক্ষাটা করে নিতে হবে। বুঝতে পেরেছি ভাইয়া? এরপর ভাইয়া হচ্ছে আমরা যা হচ্ছে অ্যাপেক্স বিটে, পালপেশন আরেকটা পার্ট। তো অ্যাপেক্স বিটে আমরা বলেছিলাম কি আমরা 3টা আঙ্গুল রাখবো 4, 5, 6 ইন্টারকোস্টাল স্পেসে। তো এখান থেকে আমরা কার্ডিয়াক ইম্পালসটা পালপেট করব। তারপর হচ্ছে আমরা উপর থেকে এই যে এখানে আমরা যদি পালপেট করি স্টার্নাল অ্যাঙ্গেল থেকে যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এরপর থার্ড, ফোর্থ, এভাবে আমাদের নিচের দিকে চলে আসবে, তাই তো? এরপর হচ্ছে আমরা মিড পয়েন্ট থেকে এইখানে ফিতা দ্বারা মেপে নেব আমরা কোন জায়গায় হচ্ছে পাচ্ছি। যদি আমরা না পাই তখন হচ্ছে আমরা পেশেন্টকে এই যে তোমার ডান দিকে একটু শুয়ে দিব, এবং ল্যাটারালি শোয়ানোর পর আমরা হচ্ছে চেষ্টা করব আমরা ইম্পালসটাকে ফিল করতে পাচ্ছি কি না। যদি আমরা না পাই তখন আমরা হচ্ছে পেশেন্টকে বলবো যে আপনি একটু উঠা বসা করেন। এরপরও যদি আমরা না পাই তখন হচ্ছে বলবো আপনি একটু হাঁটাহাঁটি করে আসেন। তারপরও যদি না পাই তখন বলবো যে আপনি একটু দৌড়াদৌড়ি করে আসেন। এরপরও যদি না পাই তখন হচ্ছে আমরা চিন্তা করব তার হয়তো ডেক্সট্রোকার্ডিয়া আছে। আর কোন সময় আমরা হচ্ছে অ্যাবসেন্ট অ্যাপেক্স বিট পাই সেই জিনিসটা আমরা কিন্তু বলে দিয়েছি। এবার আমরা জানবো হচ্ছে আমাদের পারকাশন সম্পর্কে। তো পারকাশন নোটের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি আমাদের যে ডমিনেন্ট হ্যান্ড, সেই ডমিনেন্ট হ্যান্ড দিয়ে আমরা চেস্টের উপরে হাত রেখে, যে আমরা এখানে চেস্টের ইন্টারকোস্টাল স্পেসে হাত রেখে আমাদের যে মিডল ফিঙ্গার আছে এই মিডল ফিঙ্গার দিয়ে আমরা হচ্ছে পারকাস করব। আর যে তুমি হচ্ছে কোন কোন স্থানে পারকাশন করবা সেই পারকাশন সাইটেরও আমরা হচ্ছে ছবি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পারকাশন। এই পারকাশনের যে নোটটা, সেই নোট কিন্তু তোমাকে বারবার প্র্যাকটিস করে তোমার হাতের মধ্যে নিয়ে আসতে হবে। কেননা কতটুক বাড়িয়ে দিবা, তোমার এইখানে ফ্লুইড থাকবে কিংবা এয়ার থাকবে, তুমি কিন্তু পারকাস করেই বুঝতে পারবা। সুতরাং তোমার যদি পারকাসের কোনো প্র্যাকটিস না থাকে, তুমি কিন্তু ভালোভাবে ফাইন্ডিংগুলো পাবে না। তো পারকাশন নোটের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ম্যাকলয়েডের ছবি। তো অ্যান্টেরিয়র সাইডে এখানে দেখো তারা হচ্ছে যে আমাদের যে ক্ল্যাভিকল, সেই ক্ল্যাভিকলের উপর থেকে শুরু করেছে, ঠিক আছে? তো কিছু জায়গায় তুমি যদি এখানে দেখো, কিছু জায়গায় আবার তোমার যে ম্যারামরা থাকবে, ম্যারামরা বলবে যে এখানে যদি দেখো যে
ক্ল্যাভিকলের উপরে যে ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস আমরা সাধারণত এইভাবে করি, ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস থেকে আমরা হচ্ছে শুরু করি, ঠিক আছে। তো ম্যাকলয়েডে বলেছে হচ্ছে যে তোমার ক্ল্যাভিকল থেকে শুরু করতে। তো ক্ল্যাভিকলের উপর আমরা শুধুমাত্র হাড়ের উপরই আমাদের মিডল ফিঙ্গার দিয়ে হচ্ছে পারকাস শুরু করব। তাহলে এইখানে তোমার হচ্ছে ক্ল্যাভিকল থেকে শুরু হয়ে এখানে হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এখানে ফোর্থ, এখানে ফিফথ, তাই তো। এখন কিছু জায়গায় আবার এখানে হচ্ছে আমরা সিক্স ইন্টারকোস্টাল স্পেসও আমরা যেতে পারি। তো কিছু ক্ষেত্রে সিক্স ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত যায়, কিছু ক্ষেত্রে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত যায়। তো সাধারণত আমরা সিক্স ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত বলি, কিন্তু সেখানে তুমি হচ্ছে আপার বর্ডার অফ লিভার ডালনেস পেয়ে যেতে পারো যদি তুমি রাইট সাইডে করো, ঠিক আছে। আবার এদিকে তুমি হচ্ছে কার্ডিয়াক ডালনেসও পেয়ে যেতে পারো। এই কারণে তুমি চেষ্টা করবা হচ্ছে সেকেন্ড থেকে মানে দেখানোর জন্য সেকেন্ড থেকে সিক্স ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত করবা। তো তুমি করতে করতে তুমি নিজে বুঝে পাবা যে কোথায় তোমার হচ্ছে লিভার ডালনেস থাকা উচিত আর কোথায় হচ্ছে কার্ডিয়াক ডালনেস থাকা উচিত। এটা যত বেশি করবা তত বেশি শিখে যাবা। আর এখান থেকে এই যে আমাদের এটা ছিল মিড এক্সিলারি লাইন বরাবর, সরি মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর, আর এটা হচ্ছে মিড এক্সিলারি লাইন বরাবর। তো এইখানে হচ্ছে আমরা বলেছিলাম কি যে থার্ড, ফোর্থ এবং সিক্স ইন্টারকোস্টাল স্পেসে তুমি পারকাস করতে পারো। তো এখানেও এটা আমরা একটু মাথায় রাখবো। তো এই পজিশনগুলো চিন্তা করে তুমি হচ্ছে পারকাস করবা। আর পিছনের দিকের ক্ষেত্রে ম্যাকলয়েডের নিয়ম অনুযায়ী আমরা এখানে করি যে আমরা উপর দিকে দুটো জায়গায় হচ্ছে পারকাস করব, এরপর 1 2 3 4 এই 4 জায়গায় আমরা হচ্ছে পারকাস করব। তো একটা হচ্ছে যে তোমার স্ক্যাপুলার উপরের অংশে আমরা করেছি, এরপর এই পাশ দিয়ে তো আমাদের স্ক্যাপুলাটা ছিল, তাই তো। তো স্ক্যাপুলার যে ইন বিটুইন যে স্ক্যাপুলা এইখানে আমরা পারকাস করব, এরপর স্ক্যাপুলার নিচের দিকেও আমরা হচ্ছে পারকাস করে নেব। তাহলে নিচের দিকে আমরা 2টা পারকাস করব এবং স্ক্যাপুলার মাঝখানে আমরা 2বার পারকাস করব এবং স্ক্যাপুলার উপরে 1বার পারকাস করব, ঠিক আছে ভাইয়া। তো পারকাস করার সময় অবশ্যই পেশেন্টকে বলতে হবে আপনি আপনার হাতটাকে যে এই পজিশনটাতে নিয়ে আসেন, অর্থাৎ হাতটাকে এই পিঠের উপরে দেন, ঠিক আছে। তাহলে হচ্ছে কি হবে যে তোমার স্ক্যাপুলাটা দুই পাশে যাবে, তুমি এখানে আরও বেশি স্পেস পাবা। বুঝতে পেরেছি ভাইয়া? তো তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাকলয়েডের নিয়ম অনুযায়ী, যেখানে ম্যাকলয়েডের যে ছবিগুলো আছে এইখানেও আমরা যে পেশেন্ট ওয়ার্ডে করি, ওয়ার্ডের ক্ষেত্রে দেখবা তোমার রেজিস্টার অনেক সময় বলতে পারে যে তুমি হচ্ছে এই নিয়ম অনুযায়ী করো, ঠিক আছে। অর্থাৎ প্রথম যে অ্যাপেক্স যেটা আছে অ্যাপেক্সে ক্ল্যাভিকোলে, তারপর হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এইভাবে কিন্তু এখানে গিয়েছে, ঠিক আছে। এবং কিছু জায়গায় দেখবা আমার হচ্ছে এই যে স্ক্যাপুলার উপরে আমরা ম্যাকলয়েডে দেখতে হচ্ছে একটা জায়গায় পারকাস করেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে 3টা জায়গায় পারকাশন করেছে। এবং এইখানে যে ক্ল্যাভিকলটা আছে এই ক্ল্যাভিকল বরাবর সে কিন্তু অনেকগুলো জায়গায় পারকাস করেছে, ঠিক আছে। তো এখন ভাইয়া তোমার রেজিস্টার এবং তোমাদের স্যার ম্যাডাম যেভাবে বলবে সেভাবে হচ্ছে তোমরা পারকাস করবা, ঠিক আছে। তো ব্যাক থেকে কিন্তু তোমার রেসপিরেটরি এক্সামিনেশন করতে দেয়, তাই ব্যাক থেকেও তুমি হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে পরীক্ষায় তুমি হচ্ছে এই জিনিসটা কমন পাবা। এবং এইখানে একটা জিনিস যেটা ভাইয়া, পারকাস করার ক্ষেত্রে আমরা কোন প্যাটার্নে পারকাস করব। পারকাস করা যায় হচ্ছে তোমার কেউ কেউ আছে হচ্ছে এইভাবে জেড প্যাটার্নে যায়, ঠিক আছে ভাইয়া, আবার কেউ কেউ আছে এইভাবে যায়। এখন তুমি তোমার রেজিস্টার যেটা বলবে তুমি হচ্ছে সেভাবে করবা। আমরা সাধারণত এই প্যাটার্নটাকে ফলো করি। এটা কিভাবে করা হয়, ধরো তোমার হচ্ছে তুমি এখান থেকে পারকাস শুরু করবা, ধরো এখান থেকে পারকাস শুরু করবা, তারপর এখানে আরেকটা পারকাস, এরপর এখানে, আবার এখানে, এভাবে হচ্ছে তুমি পারকাস করতে থাকবা। এখন এই জিনিসটা কেন করা হয়, যে তুমি যদি এখানে কোনো প্যাথোলজি পাও তাহলে এই প্যাথোলজিটা এটার সাথে এটা কম্পেয়ার করলা, তার নিচে যদি থাকে এইখানে এটার সাথে এটা কম্পেয়ার করবা, অর্থাৎ কম্পেয়ার করতে করতে তুমি আগাচ্ছ। এই প্যাটার্নে যদি তুমি যাও হচ্ছে এই প্যাটার্নে যাও, তখন হচ্ছে এইখানে যে ফাইন্ডিংটা ছিল এখানে তুমি কম্পেয়ার করার পর আবার এখানে তুমি করলা, অর্থাৎ এই ফাইন্ডিংটা কিন্তু তখন আবার তুমি ভুলে যেতে পারো, ঠিক আছে। এই কারণে অর্থাৎ এইটার সাথে এইটার তখন আবার তুমি মিলাইতে পারবা না। এই কারণে বলা হয় যে তোমরা হচ্ছে এই প্যাটার্নে হচ্ছে পারকাস করবা, ঠিক আছে। এখন তোমরা দেখো তোমাদের টিচার যেটা চাবে যেভাবে বলবে তোমরা হচ্ছে ওভাবে পারকাস করবা। আমরা হচ্ছে যেভাবে শিখেছি আমরা হচ্ছে এইভাবে বললাম, আমরা হচ্ছে এই জেড প্যাটার্নে বা জিগজ্যাগ প্যাটার্ন যেভাবে বলো এই প্যাটার্নে হচ্ছে আমরা পারকাস করে থাকি, ঠিক আছে ভাই। তাহলে এটাই গেল আমাদের হচ্ছে পারকাশন। এবং পারকাশন সাইটগুলো
তুমি হচ্ছে টিচার যেভাবে বলবে সেভাবে হচ্ছে করবা। তো আমি হচ্ছে দুটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ম্যাকলয়েডে যেটা বলেছে আর আমরা হচ্ছে নর্মালি ট্রেডিশনালি যেটা করি, দুইটাই এখানে বলে দিয়েছি। তোমরা হচ্ছে ম্যাডামের সাথে কথা বলে ঠিক করে নিবা যে তোমরা কীভাবে পারকাস করবা। তাহলে আজকে ভাইয়া ক্লাসটা এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে।